ব্যোমকেশ আর আমি যখন রামধনের পরিচিত সেই লোকটা যেই বস্তিতে থাকতো তার সামনে গিয়ে পৌঁছলাম, তখন প্রায় রাত হয়ে এসেছে। আমি আস্তে আস্তে ওকে বললাম, ব্যোমকেশ, জায়গাটা কিন্তু খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। তাছাড়া তুমি বলেছ লোকটা চলে গেলেও ওর দলের অন্য কোনো লোকেরা আমাদের ওপর নজর রাখছে না তো? তার কোনো সম্ভাবনা নেই। আমি সেদিন কি জানতে পেরেছিলাম রামধনের বাড়িতে যে এসেছিল সেই লোকটি মারা গেছে, কিন্তু তার পরিবারের কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। আজ সেই সুযোগটাই নেব। কথা বলতে বলতে আমরা সেই বস্তি এলাকাটার একটু ভেতরের দিকে ঢুকলাম। জায়গাটা কলকাতা শহর থেকে একটু বাইরের দিকে। ব্যোমকেশ এই জায়গার খবর কোথা থেকে পেয়েছিল তা অবশ্য আমি জানি না। চারপাশে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। অচেনা জায়গা দিয়ে তার সঙ্গে যাচ্ছি, তবুও এই রাস্তায় প্রায় মিনিট 10 হেঁটে আসার পরেও কোনো জনপ্রাণীর চিহ্ন দেখতে পাওয়া গেল না। অথচ এখানে একটা বস্তি রয়েছে। এর মধ্যেই ব্যোমকেশ একটা লোককে দেখতে পেয়ে তাকে ডেকে জিজ্ঞেস করল, এখানে মাধব রায়ের বাড়ি কোনটা? মাধব রায়? মাধব রায় তো মারা গেছে অনেক দিন হলো। মাধব রায়ের বাবা কিছুদিন ছিল, কিন্তু দিন কয়েক আগে মাধব রায়ের বাবা কাদের সঙ্গে যেন এখান থেকে চলে গেছে। লোকগুলোকে আমি চিনি না, তবে মাধব রায়ের বাবা তাদের সঙ্গে বেশ ভালোভাবেই গেছে। চলে গেছে মানে এখানে আর আসবে না? আর লোকগুলোকে তুমি চেনো? না বাবু, ওরা এখানকার নয়। মাধবের বাবার কাছে শুনেছিলাম ওরা নাকি মাধবের বন্ধু। মাধবের বাবা ওদের সঙ্গেই চলে গেছে। মাধবের বাড়ি ও বাড়ির দরজায় তালা দেওয়া রয়েছে। আচ্ছা, এই মাধবের ব্যাপারে এবং তার বাবার ব্যাপারে তুমি কিছু বলতে পারো? মানে সম্প্রতি এদের মধ্যে কোনো পরিবর্তন দেখেছিলে? এমন কিছু একটা, ধরো এদের সঙ্গে কেউ মাঝে মাঝে দেখা করতে আসছে বা অন্য কিছু যেটা আগে হতো না। লোকটা কিছুক্ষণ ভাবল। বোধহয় আমরা এত প্রশ্ন জিজ্ঞাসা করছি কেন সে কথাই জানতে চাইল। একটু পরেই ব্যোমকেশ আমাকে সেখানে দাঁড়াতে বলে লোকটাকে নিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেল। হাতের ইশারায় আমায় মাধবের বাড়ির দিকটা থেকে ঘুরে আসতে বলল। আমি ঘুরে মাধবের বাড়ির দিকে এগোতে যাব, ঠিক এমন সময় মনে হলো পথের একপাশে একটা বাড়ি পাঁচিলের পেছন থেকে একটা মাথা আমার দিকেই তাকিয়ে দেখছে। আগেই বলেছি অন্ধকার, কিন্তু তবুও লোকটাকে দেখতে পাওয়ার একটা কারণ ছিল। চাঁদের আলোটা পাঁচিলের ঠিক ওই জায়গাটাতেই গিয়ে পড়েছিল। লোকটা মাথা তুলেছে যেখানে। লোকটাকে আমি দেখতে পেলাম, লোকটাও আমায় দেখতে পেল। কিন্তু কিছু একটা করতে যাব তার আগেই লোকটার হাতে দেখতে পেলাম ছুরির মতো কি যেন একটা চকচক করছে। সেটা ছুঁড়ে মারার চেষ্টা করছে আমারই দিকে। আসলে ব্যাপারটা অসম্ভব মনে হলেও অসম্ভব নয়। আমি সামনের দিকে চলে এসেছিলাম আর ঘাড় ঘুরিয়ে এমনভাবে পাঁচিলের দিকে দেখছি যে লোকটা আমার সরাসরিভাবে দেখতে পাচ্ছে না। সামনে একটা ল্যাম্পপোস্ট। লোকটা সেখান থেকে সরাসরি আমার ওপরে ছুরি ছুঁড়ে মারতে পারবে না আমি জানি, কিন্তু তবুও কেমন যেন চমকে উঠলাম। মুখ থেকে বেরিয়ে এলো একটা চিৎকার, ব্যোমকেশ সাবধান! সঙ্গে সঙ্গে লোকটাও সাবধান হয়ে গেল। হুড়মুড় করে একটা শব্দ শুনে বুঝতে পারলাম পাঁচিলের ওপাশে লোকটা পড়ে গেছে। আমিও দৌড়ে গেছি পাঁচিলের দিকে। পাঁচিলটার ওপরে ঝাঁপ দিয়ে উঠতে যাব, ওপাশের লোকটা যেন অপেক্ষা করছিল আমাদের জন্য। ব্যোমকেশ পাঁচিলের উপর একটা হাত রেখে ওপরের দিকে ওঠার জন্য শরীরটাকে ঝুঁকিয়ে দিয়েছে। ঠিক এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। লোকটা আবার উঠে এলো উপরের দিকে, আর তারপর হাতের ছুরিটা চালিয়ে দিলেও ব্যোমকেশের হাত লক্ষ্য করে। ও যদি সঠিক সময় হাতটা সরিয়ে না নিত তাহলে হয়তো ছুরির আঘাতে তার হাতের খানিকটা জায়গা কেটে যেত, কিন্তু সময় মতো সে হাতটা সরিয়ে নিয়েছিল বলে ছুরির আঘাতটা তার হাতের চামড়া স্পর্শ করে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে পড়ে গেছিল পাঁচিলের থেকে। নিজেকে সামলিয়ে নিয়ে নিচের দিকে গড়িয়ে পড়তেই লোকটা চিৎকার করে বলল, এই আবার এসেছিস তোরা? হ্যাঁ, এই আবার এসেছিস? বলেছি না আমি এমন কোনো কাজ করব না। খবরদার, খবরদার! আপনি জানেন না আপনি কি করেছেন। আপনি জানেন না আমরা কিন্তু পুলিশের লোক, আর উনি কিন্তু সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। পাঁচিলের ওপাশের লোকটা তখন আবার ছুরি তুলেছিল আমায় মারার জন্য।
কিন্তু ব্যোমকেশের নামটা শুনে লোকটা কেমন যেন থমকে গেল। বলল, ব্যোমকেশ? মানে মানে সেই বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ? তার নাম তো অনেক শুনেছি। ব্যোমকেশের মুখে তখন যন্ত্রণা চিহ্ন স্পষ্ট। লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমালের মতো লম্বা কাপড় বার করে ব্যোমকেশের হাতটা বেঁধে দিয়ে বলল, আরে আরে, এটা কি করলে তুমি? আরে ওরা তো তোমাকেই খুঁজতে এসেছিল, আর তুমি কিনা ওদেরই। ওরা পুলিশের লোক, তুমি পুলিশের লোকের গায়ে হাত দিলে? লোকটা ততক্ষণে পাঁচিলের ওপার থেকে বেরিয়ে এসেছে। তার পরনের কাপড় শতছিন্ন, গোটা শরীর ঘামে ভেজা, মাথার চুল এলোমেলো। উনি দুহাতে জোর করে বলল, আমায় ক্ষমা করবেন, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আসলে ওই লোকগুলো সেদিন আমায় নিয়ে গিয়ে এমন অবস্থার মধ্যে ফেললো, সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। ওনাকে নিয়ে চলো। আমাদের মনে হয় এক্ষুনি একবার মিস্টার রায়ের কাছে যাওয়া প্রয়োজন। একমাত্র তিনি ওনাকে এখন সুরক্ষা দিতে পারবেন। আমার মনে হয় নিশ্চয়ই অপরাধীর দলের লোকেরা ওনাকে ধরে নিয়ে গিয়েছিল। চলো, মিস্টার রায়ের এখন ওখানে গিয়েই বাকি কথা হবে। আপনিও চলুন আমাদের সঙ্গে। আমি আর ব্যোমকেশ মিলে মাধবের বাবাকে নিয়ে সেখান থেকে গিয়ে পৌঁছলাম থানায়। আর তারপর তার মুখ থেকে শুনতে পেলাম ওনার আশ্চর্য অভিজ্ঞতার কথা। সেদিন মুর্শিদাবাদ যাওয়ার জন্য আমি আর ব্যোমকেশ বেরিয়ে পড়লাম। অবশ্য তার আগে মিস্টার রায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে নিলাম। মিস্টার রায়, মুর্শিদাবাদে গিয়ে অবশ্যই আমি সেখানকার থানার সঙ্গে প্রথমেই যোগাযোগ করার চেষ্টা করব। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে আশা করি আপনার সঙ্গেও যোগাযোগ করা যাবে। যে বাড়িতে আমরা যাচ্ছি সেখানে টেলিফোনের ব্যবস্থা আছে কিনা জানা নেই, তবুও আপনার নাম্বার আমার কাছে রইল। আপনার ফিরে না আসা পর্যন্ত মাধবের বাবাকে পুলিশের হেফাজতেই রাখছি। ভদ্রলোকটা প্রথমটা একটু ভয় পেয়েছিলেন, তারপরে সবটাই বুঝতে পেরেছেন। কিন্তু মাধবের মৃত্যুর ব্যাপারে যে ওই অপরাধীরাই দায়ী, সেই কথাটা ভদ্রলোক একেবারে নিশ্চিতভাবেই বলেছেন। কিন্তু ব্যোমকেশবাবু, ভদ্রলোকের কথা অনুযায়ী ওদের দলে বেশ কয়েকজন রয়েছে। আমারও সেটাই ধারণা, কিন্তু আসল লোক হলো একজন, আর তার খোঁজেই আমাদের মুর্শিদাবাদ যেতে হবে। একটা কথা ভেবে দেখুন, যেদিন লোকটাকে আমি আমাদের বাড়ির সামনে দেখতে পেলাম, ঠিক ওই রাতেই সেই আংটিটা লোকটা ফেরত দিয়ে এলো প্রদ্যুৎবাবুর বাড়িতে। সেই রাতেই ফোন করলো ওনাকে, এবং তার একদিন পরে যখন বুঝতে পারলো আমি এত সহজে ব্যাপারটা ছাড়বো না, তখনই মাধবের বাবাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন। ওদের লোক শুধু মুর্শিদাবাদে নয়, এখানেও রয়েছে, কিন্তু আসল মাথা চলে গেছে মুর্শিদাবাদে। কিন্তু আসল মাথা যে মুর্শিদাবাদে গেছে সে কথা তুমি এত নিশ্চিতভাবে কি করে বলছো? 3 দিন আগে যারা এই শহরে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছে তারা এখন মুর্শিদাবাদে। আসল ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ হে। ওরাই শহরে যে জন্য এত ঘটনা ঘটিয়ে ফেলেছে সেটা আসলে নবাব সিরাজউদ্দৌলার সেই নকল আংটি হতে পারে। সেই আসল আংটিটা রয়েছে মুর্শিদাবাদে। তাহলে আসল আংটির জন্য ওরা ঠিক কি কি ঘটনা ঘটাতে পারে তুমি ধারণা করতে পারো? না, আমি আর ধারণা করতে পারলাম না, কারণ এরপর বৌঠান সেখানে এলো। আমাদের ঘোড়ার গাড়ি প্রথমে গিয়ে পৌঁছলো স্টেশন, তারপর রেলগাড়িতে করে মুর্শিদাবাদ যাত্রা। গোটা যাত্রাপথে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটল না। ব্যোমকেশ কিভাবে যেন মুর্শিদাবাদের সেই পরিবারের ঠিকানা জোগাড় করেছিল। আমরা সোজা সেখানে গিয়ে পৌঁছলাম। সকালে যাত্রা করে সেদিন সন্ধ্যের দিকে গিয়ে পৌঁছলাম মুর্শিদাবাদের সেই বাড়িতে, যেখান থেকে প্রদ্যুৎবাবু সেই নবাব সিরাজউদ্দৌলার আংটি কিনেছিলেন। তাদের বাড়ির কর্তার নাম গোবিন্দ রায়। ব্যোমকেশের সঙ্গে পৌঁছে দেখলাম বিরাট বড় বাড়ি। প্রদ্যুৎবাবুর বাড়ি যেমন দেখেছিলাম এই বাড়িটা তার থেকেও পুরনো। বোঝা যায় কম করে 100 বছর আগে এই বাড়ি তৈরি হয়েছে। তবে বাড়ি যতটা বড় তার তুলনায় বাড়িতে জনসংখ্যা কিন্তু কম। বাড়ির দারোয়ান আমাদের একটু কৌতূহলী চোখে দেখে প্রশ্ন করল, आपको कौन मांगता? তোমাদের বড়বাবু গোবিন্দ রায়ের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি আমায় আসতে বলেছেন। আমি কলকাতা থেকে আসছি। বড়োবাবু আপনার কথা আমায় বলে রেখেছেন। আপনি ভিতরে চলে যান, ওখানে জগন্নাথ আছে,
জগন্নাথ সব কিছু আপনাকে দেখিয়ে দেবে। ভিতরে চলে এলাম। আমাদের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রের পরিমাণ খুবই কম। আমরা এখানে থাকার ব্যবস্থা করে আসিনি। তাছাড়া আসার সময় ব্যোমকেশ থানাটা কোন দিকে সে কথাও জিজ্ঞেস করে এসেছে। যে ঘোড়ার গাড়িতে আমরা এসেছিলাম সেই গাড়িটাকে ওখানে রাখার ব্যবস্থা করা হয়েছিল। আমরা একটু পরেই ফিরে যাব এমন কথাই ব্যোমকেশ বলে এসেছিল। তাছাড়া আমাদের সঙ্গের ব্যাগপত্র যা ছিল সেগুলো গাড়িতেই ছিল। আমরা সোজা গিয়ে জগন্নাথের সঙ্গে দেখা করলাম। জগন্নাথ এ বাড়ির কাজের লোক গোছের কেউ একজন। আমাদের দেখে এবার উৎসাহিত হয়ে সে আমাদের নিয়ে গেল একতলার একটা ঘরে। বড় বাড়ি আগেই বলেছি, কিন্তু উপরের তলাগুলো ব্যবহার করা হয় না। এতটাই খারাপ তার অবস্থা, যদি ভেঙে পড়ে একতলার কয়েকটা ঘর এখনও ব্যবহারযোগ্য। জগন্নাথ সে কথাই বলল। আগে কয়েক বছর আগেও এই বাড়ির রমরমা ছিল বাবু, সেইটা এখন আর বোঝাই যায় না। তাছাড়া এই বাড়িতে তখন অনেক লোকজন থাকতো, বাড়িখানা থাকতো সব সময় ভরা। এখন এই বাড়ি ফাঁকা হয়ে গিয়েছে, কোনো রকমে আমরা 4-5 জনে টিকে আছি বাবু। আচ্ছা জগন্নাথ, এই বাড়ির এক বংশধরের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সভার কোনো একটা সম্পর্ক ছিল, এমন কথা কয়েকবার শুনেছি। ব্যাপারটা কি সত্যি তাই? আপনি ঠিকই শুনছেন, এ হলো রায় বংশ। নবাব সিরাজউদ্দৌলার সভাসদে এদের সবচেয়ে বড় পূর্বপুরুষ জগৎ রায় ছিলেন। জগৎ রায়ের বৈষয়িক বুদ্ধি ছিল অনেক বেশি। তাছাড়া এই জগৎ রায়ের আরও একটা আশ্চর্য গুণ ছিল, সে কথা আপনারা বড়বাবুর কাছ থেকে জানতে পারবেন। বড়বাবু? তার মানে ছোটবাবু এই বাড়িতেই আছে? আচ্ছা, বড়বাবু গোবিন্দ রায় এইখানেই থাকেন? জগন্নাথ সামান্য হেসে ফেলল। ডান কাঁধের গামছা নামিয়ে কপালের ঘাম মুছে বাঁ কাঁধে তুলতে তুলতে বলল, বড়বাবু, ছোটবাবু, ছোটমা সবাই এই বাড়িতেই থাকেন। কিন্তু ছোটবাবুকে বোধহয় এখন আর পাবেন না বাবুরা। আপনারা যান বাবুরা, ওই যে ওইটি হলো বড়বাবুর ঘর। আমি বাইরেই আসি, কিছু লাগলে আমারে ডাক দিয়েন। ঘরের অবস্থা এবং দরজার হাল দেখে কে বলবে এই পরিবারের পূর্বপুরুষ জগৎ রায় কোনো এক সময় নবাব সিরাজউদ্দৌলার সভাসদ ছিল। ঘরের দেওয়ালগুলো কেমন কালচে হয়ে গেছে, দরজার একপাশের কাঠের জলটা উঠে এসেছে, সেটাও মেরামত করা হয়নি। ঘরের ভিতরটা আধো অন্ধকার। পুরনো দিনের ঘরের দেওয়াল কড়িবর্গাগুলো তেমনি বড় আর মোটা মোটা। ঘরের ভিতরের ঝুপসি অন্ধকারের মাঝে একপাশে একটা জানলা থেকে বাইরের আলো তখনও ভিতরে এসে পড়ছে। আমরা যখন পৌঁছছি তখন বিকেল পেরিয়ে সন্ধে হব হব করছে। পশ্চিম আকাশে সূর্যটা একটু পরেই অস্ত চলে যাবে বলেই মনে হয়। ব্যোমকেশ নমস্কার করে ঘরের ভিতরে ঢুকল, আমিও ঢুকলাম। আর তারপরেই দেখতে পেলাম এ বাড়ির কর্তা গোবিন্দ রায়কে। ব্যোমকেশ বলে, প্রথমবার কোনো মানুষকে দেখলে তার ব্যাপারে কয়েকটা অতি সাধারণ জিনিস বলে দেওয়া যায়। আমি সেভাবেই বলার চেষ্টা করলাম। ভদ্রলোকের বয়স 60 বছরের বেশিই হবে। মাথার চুল, গোঁফ, দাঁড়ি সমস্ত কিছুই সাদা। এমনকি তার গায়ের রং পর্যন্ত সাদা ধপধপ করছে। ফর্সা ধুতি এবং ফর্সা পাতলা ফতুয়াতে তার ফর্সা চেহারাটা কেমন ফ্যাকাশে লাগছিল। রক্তশূন্যতা রোগ থাকলে যেমন হয়, যাকে অ্যানিমিয়া বলে, ঠিক সেই রকমেরই মনে হচ্ছিল। তবে সেই ফর্সা ফ্যাকাশে মুখের ভদ্রলোক যখন হাসলেন তখন চোখের তলায় কালি পড়ে যাওয়া এবং কোটরের ভিতরে ঢুকে যাওয়া দুটো চোখের উজ্জ্বল ঝলকানি এবং মুখের হালকা আন্দোলন বড় অদ্ভুত লাগছিল। ব্যোমকেশের দিকে প্রতিনমস্কার করে ভদ্রলোক অস্পষ্ট কিন্তু বেশ মার্জিত গলায় বললেন, আমি জানতাম ব্যোমকেশ বাবু আপনি আসবেন, কিন্তু সমস্যাটা হলো যে আবার ছেলের সঙ্গে দেখা করতে গেলে এই আপনাকে যে একটু অপেক্ষা করতে হবে। ছেলে আর বৌমা একটু বাইরে গিয়েছে। এই পাশের গ্রামে ছেলের খুব ভালো এক বন্ধু থাকে, ওরা সেই বন্ধুর বাড়িতে গিয়েছে। সেখানে কি সমস্ত কাজ রয়েছে। দেখুন গোবিন্দবাবু, আমার প্রয়োজনটা আপনার সঙ্গে, আপনার ছেলের সঙ্গে নয়। তাছাড়া যা কথা বলার আপনার সঙ্গে বলবো। আশা করি এই সময়ে আপনার সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হবে না। আমরা একটু পরেই বেরিয়ে পড়বো, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলি।
গাড়ি বাইরে দাঁড় করানো আছে। এক সময় এই বাড়ির একতলার কয়েকটা ঘর অতিথিদের জন্য সব সময় খোলা থাকতো। ব্যোমকেশ বাবু, এখন যে আপনাকে এখানে থাকতে বলবো, দেখতেই তো পারছেন ঘরের অবস্থা ভালো নয়। তাছাড়া যাই হোক, জগন্নাথ, এই বাবুদের জন্য চা দিয়ে যা রে। জগন্নাথ চা দিয়ে চলে গেল। চায়ে চুমুক দেওয়ার আগে ব্যোমকেশ বলল, গোবিন্দবাবু, আসল কথাই বলি তাহলে। আজ থেকে প্রায় মাস 6 বা তার একটু আগে এক ব্যবসায়ী তার পরিবার নিয়ে এই বাড়িতে আসেন। এই বাড়িতে থাকার কথাই তিনি বলেছিলেন, কিন্তু আমার এখন মনে হয় তিনি এখানেই অন্য কোথাও এসে উঠেছিলেন। এই বাড়ির যা অবস্থা, এখানে পরিবার নিয়ে তার থাকার কথা নয়। সেই প্রদ্যুৎবাবু এবং তার পরিবারের কাছে আপনি একটি আংটি বিক্রি করেছিলেন, নীল পাথরের সোনার আংটি। সেই আংটি নাকি নবাব সিরাজউদ্দৌলা নিজের হাতে পরে থাকতেন। প্রদ্যুৎ বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রদ্যুৎ বাবু এইখানে এসে ওঠেননি। পাশের গ্রামে, ওই যে বললাম, এই আমার ছেলে বৌমা গিয়েছে তার এক বন্ধুর বাড়িতে, সেখানে এখনো বাসস্থানের উপযোগী বাড়িঘর আছে। তারা বাড়িঘর নতুন করে মেরামত করিয়েছে। কিন্তু আমাদের সেই সাধ্য কোথায়? এখানে কেউ এলে বেশি দিন থাকলে সেখানেই পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়া 2 দিন আগে যে ব্যাপার ঘটে গেল, তারপর তো। আমি আর ব্যোমকেশ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। এরপরও বলল, আচ্ছা, 2 দিন আগে কি ঘটে গেছে? 2 দিন আগে রাতের বেলায় বাড়িতে চোর এসেছিল। এই আমার ঘরেই ঢুকেছিল। আমার গলায় ছুরি ধরে আমার দেরাজের চাবি চাইলো। আমি দিলাম, কিন্তু টাকা পয়সা যা যত সামান্য রয়েছে সেসব, এমনকি বৌমার গয়না গাটিও ছুঁয়েও দেখলো না। কি যে খুঁজছিল আমি কিছুই ভালো বুঝতে পারলাম না। এই আংটির কথা বলছিল, নবাব সিরাজউদ্দৌলা সেই আংটির কথা। কিন্তু ওই আংটি তো আমি প্রদ্যুৎ বাবুর কাছে বিক্রি করে দিয়েছিলাম। আংটি কিন্তু তার আগের দিন রাতের বেলা ওরা ফেরত দিয়ে এসেছিল। মুখ ফসকে কথাটা বলেই বুঝতে পারলাম বড় ভুল করে ফেলেছি। গোবিন্দবাবু একবার আমার দিকে তাকালেন। ব্যোমকেশের মুখটা থমথমে হয়ে গেল। গোবিন্দবাবু আমাদের মুখের উপর একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, কিন্তু আপনি যে বললেন ব্যোমকেশ বাবু, ওই নবাব সিরাজউদ্দৌলার আমলের বেশ কিছু জিনিসপত্র যেগুলো এখনো আমাদের কাছে আছে, সেগুলো দেখতে চান আপনি? দেখুন গোবিন্দবাবু, আপনাকে আমার কিছু মিথ্যা কথা বলতে হয়েছে, তবে আশা করি নবাব সিরাজউদ্দৌলার আমলের সেই জিনিসপত্রগুলো দেখার পরে কিছু পছন্দ হলে আশা করি আমি সেটা কিনতে চাইলে আপনি রাজি হবেন। তবে তার আগে ওই আংটির ব্যাপারে আমায় জানতে হবে। দেখুন, ওই আংটির ব্যাপারে আপনাকে কোনো কিছু বলতেই আমি বাধ্য নই। তাছাড়া প্রদ্যুৎ বাবুকে বিক্রি করার পর সেই আংটির ব্যাপারে আমার আর কিছু জানার কথা নয়। আপনারা এখন আসতে পারেন, অনেক রাত হয়েছে। নমস্কার। ও উঠে দাঁড়ালো। আমি উঠে পড়লাম। দরজার দিকে এগোতে এগোতে ব্যোমকেশ বলল, আংটিটা কি আপনি নকল তৈরি করিয়েছিলেন, নাকি যে আংটিটা আপনার কাছে ছিল সেটা নকল? আর সেই আংটি যদি আপনি প্রদ্যুৎবাবুকে দিয়ে থাকেন, পরবর্তীতে এটা প্রমাণিত হলে পুলিশের ঝামেলা হবে। তখন কিন্তু আপনি, আপনার ছেলে এবং এই সব কিছুর সঙ্গে যারা জড়িয়ে আছে সবাই কিন্তু একসঙ্গে বিপদে পড়বেন। তখন আবার আমায় আসতে হবে, আবার আপনার সঙ্গে কথা বলতে হবে। এখন যখন আপনি কিছু বলবেনই না অগত্যা। আমরা দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। জগন্নাথ ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। পিছন থেকে গোবিন্দ রায় ডেকে উঠল, ব্যোমকেশ বাবু, একবার ভিতরে আসুন তো। ব্যোমকেশের মুখে একটা হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। হাতের ইশারায় আমাকে শান্ত হয়ে বসতে বলে। আমরা আবার চুপ করে এসে বসলাম গোবিন্দ রায়ের সামনে। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর সবকিছু বদলে যায়। এই আমার পূর্বপুরুষ জগৎ রায় ছিল তখন নবাবের পক্ষে। নবাবের বেশ কিছু সম্পত্তি এবং বেশ কিছু দামি জিনিসপত্র নিয়ে আমার পূর্বপুরুষ এবং আরো কয়েকজন মহল থেকে বেরিয়ে আসে।
ইংরেজের দল কিংবা ঘসেটি বেগমের তখনকার সময় লোকেরা কিংবা মির্জাফরের গুপ্তচরেরা কেউ তাদের ধরতে পারেনি। ওখান থেকে বেরিয়ে আসার পর তিনজনে নিজেদের মধ্যে সেই সমস্ত কিছু ভাগ করে নেয়। তাদের মধ্যে জগৎ রায় ছাড়াও ছিল পেশোয়ার বক্সি আর মাধবলাল। পেশোয়ার বক্সি এখান থেকে পাকিস্তানের দিকে চলে যায়। তারপরে সেখানেই তার পরিচিত অনেক লোকজন ছিল, তার খবর তারপরে আর কখনোই জানা যায়নি। কিন্তু এই মাধবলাল আর জগৎ রায় থেকে যায় এখানে। তারা বুদ্ধিমান ছিল, অল্প কয়েকদিনের মধ্যেই বুঝতে পারে যে ইংরেজদের সঙ্গে হাত না করলে তারা প্রাণে বাঁচতে পারবে না। তাই তাই বেশ কিছু উপঢৌকন দিয়ে এবং ইংরেজদের বিশ্বস্ততায় থাকবে এই এমন কথা বলে দুজনে ইংরেজদের হাত থেকে প্রাণে বেঁচে যায়। কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করতে থাকে নতুন দল তৈরি করে যদি মির্জাফরের বিরুদ্ধে কিংবা ইংরেজদের বিরুদ্ধে কিছু করা যায়। কিন্তু আপনারা জানেন ইংরেজরা তখন দুর্দমনীয়, তাদের বিরুদ্ধে সামান্য একটা দল কিছুই করতে পারবে না। তবে আশা ছিল একদিন গোটা ভারতবর্ষেও মিলে ইংরেজদের বিরুদ্ধে কিছু একটা করবে। শুধু সময়ের অপেক্ষা গোবিন্দবাবু। ভারতবর্ষ আর খুব বেশি দিন এভাবে পরাধীন হয়ে থাকবে না। ভারত ছাড়ো আন্দোলন তো এমনিই চলছে। এরপর জগৎ রায় এবং মাধবলাল আলাদা হয়ে যায়, তার সম্বন্ধে কিছু জানা যায় না। জগৎ রায় মুর্শিদাবাদে এসে থাকতে শুরু করে এবং মাধবলাল চলে যায় পশ্চিম দিকে। ইতিহাসে যেটুকু জানার কথা এইটুকুই আমি জানতে পেরেছিলাম। তারপর কেটে যায় অনেকগুলো বছর। দেখতে দেখতে জগৎ রায়ের বংশ বাড়তে শুরু করে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি জগৎ রায়ের মৃত্যুর আগে তার ছেলে তৈরি করেছিল। জগৎ রায়ের আরো 4টে বংশধর পরে আমি এই বাড়ির বংশধর হই। তবে বাবার আমলে একটা ঘটনা ঘটে গিয়েছিল বটে। কি ঘটনা? যদিও সবটাই আমি শুনেছি। বাবার আমলে একবার বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতের দল এই বাড়িতে খুঁজে বেরিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সেই নীল পাথরের আংটিটা। বাবাকে এমনকি অনেককে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু বাবা সেই আংটি লুকিয়ে রেখেছিল এক গোপন জায়গাতে। এই জায়গার কথা কেউ জানতো না, এমনকি ওই আংটি যে আমাদের কাছে আছে সে কথাও অনেকেই জানতো না। বাবা মৃত্যুর আগেই আংটিটা দিয়ে যায় আমাকে। বাবার সময় থেকেই আমাদের অবস্থা ভেঙে পড়তে শুরু করেছিল। জমি জমা বাকি সম্পত্তি যা ছিল তাও সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। আমার ছেলে আর পাশের গ্রামে থাকা সেই ছেলের বন্ধু মিলে কোনো রকমে সামান্য কিছু জমি চাষাবাদ করে আমাদের চলে যায়। কিন্তু কিন্তু সেই সময়ের যৌথ পরিবার আর নেই। যদিও বাবার আমলে আমাদের পরিবার ছিল যৌথ, তারপরে একে একে সকলে এখান থেকে চলে যায় শহরে। এখন আমরা এই কজনই আছি এই বাড়িতে। কিন্তু এসবের সঙ্গে নবাব সিরাজউদ্দৌলার সেই আংটির সম্পর্ক কি? আছে আছে নবাব সিরাজউদ্দৌলার সেই আংটি এবং তার আরো কিছু জিনিসপত্র আমাদের কাছে ছিল, সে কথা আমরা একরকম ভুলেই গেছিলাম। একবার প্রচন্ড খারাপ সময়, জমির ধান জমিতে শুকিয়ে যায়, প্রচন্ড অর্থ কষ্টে পড়তে হয় সেদিন আমাদের। তখন ওইসব কিছুর কথা আমাদের মনে পড়ে যায়, সেগুলো গোপন জায়গা থেকে বার করে আনি। তারপর তারই একটা আমার ছেলে শহরে নিয়ে গিয়ে অ্যান্টিক শপে বিক্রি করে। অনেক টাকা পাওয়া যায়। সেই টাকাতে নতুন জমি কেনার থেকে শুরু করে আরো অনেক কাজে লাগানো হয়। তারপর থেকেই এক এক করে সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করা শুরু করেছেন আপনি। কিন্তু প্রদ্যুৎ বাবুকে তাহলে সেই নীল আংটিটা নকল দিলেন কেন? নকল সেটা আমি জানতাম না। সত্যি বলছি ব্যোমকেশ বাবু,
আমি আসল ভেবে সেই আংটিটা তাকে দিয়েছিলাম। আসল আংটিটা তো অত চকমকে হবে না। ওই আংটির বয়স খুব জোর 7 থেকে 8 বছর, কিংবা তার কম ছাড়া বেশি হবে না। আমি জহুরি না হলেও এটুকু বলতে পারি, ওই আংটিটা ভালো কোনো জহুরি দিয়ে দেখালে তিনি কথা বলতে পারবেন। তাহলে কি আমার কাছে থাকা বাকি সমস্ত জিনিসপত্রই নকল? কিন্তু সেটাই বা কি করে হয়? আমি ছাড়া আর তো কেউ। একবার যদি আপনি আমায় ওই জায়গাটা দেখান, মানে সমস্ত কিছু আর কি। আর 2 দিন আগে কি হয়েছিল বলছিলেন? 2 দিন আগে বাড়িতে চোর ঢুকেছিল। আমার গলায় ছুরি ধরে ওই আংটি খুঁজে বার করতে বলে, কিন্তু আমি তো প্রদ্যুৎ বাবুকে দিয়ে দিয়েছি। সে কথা বললেও তারা বিশ্বাস করে না, বলে আমি নাকি মিথ্যে কথা বলছি। আমার ছেলেকে, ছেলের বউকে, এমনকি জগন্নাথ আর দারোয়ানকে পর্যন্ত ধরে ওরা খোঁজাখুঁজি করেছে, কিন্তু কিছুই খুঁজে পায়নি। কিন্তু তাহলে যেই পুরনো জিনিসগুলোর কথা আপনি বলছেন, সেগুলো কোথায় আছে? এগুলো আছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের বেদির নিচে লুকিয়ে রাখা আছে, কিন্তু ওখানে সেই আংটি নেই। ব্যোমকেশ বাবু, আমি সত্যি কথা বলছি। আপনার মতো একজন মানুষকে মিথ্যে কথা বলতে যাব কেন? ব্যোমকেশ যেন চিন্তায় পড়ল। তার মুখটা মুহূর্তের মধ্যে যেন কেমন হয়ে গেল। তারপর গোবিন্দবাবুকে বলল, আজ আমি ফিরে যাচ্ছি, কালকে আসবো দিনের বেলা, এই সমস্ত জিনিসগুলো দেখব। এখন এসব দেখে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। আপনার ছেলে যদি বাড়িতে থাকে তাহলে তাকে থাকতে বলবেন। তার সঙ্গে একবার কথা বলতে চাই। বাকিদের সঙ্গেও কাল কথা বলা যাবে। আর গোবিন্দবাবু, একটু সাবধানে থাকবেন। যারা ওই আংটির খোঁজে এসেছিল তারা কিন্তু আবার আসবে। আচ্ছা, একটা কথা বলুন তো আমায়, ওই আংটির উপর আর কারো কি কোনো অধিকার ছিল? গোবিন্দবাবুর চোখের দৃষ্টিতে কি যেন একটা ঝিলিক খেলে গেল এক মুহূর্তের মধ্যে। তারপরে তিনি বললেন, না ব্যোমকেশ বাবু, ওই আংটির উপর তো আর কারোর কোনো অধিকার থাকার কথা নয়। আমরা বেরিয়ে এলাম। গাড়োয়ান তাড়া দিচ্ছিল। তাড়াতাড়ি উঠে পড়তেই পেছনের দিকে তাকিয়ে দেখলাম দারোয়ান গেট বন্ধ করছে। গাড়িটা সেই বাড়ি থেকে যত দূরে সরে আসতে লাগলো, বারবার আমার মনে হতে লাগলো গোবিন্দবাবু সত্যি কথা বলছেন না। তাই আস্তে আস্তে বললাম, কিছু বুঝতে পারছো? গোবিন্দবাবু সমস্তটা যে সত্যি কথা বলছেন তা নয়, কিন্তু আংটিটা যে তিনি নিজের কাছে রাখেননি, প্রদ্যুৎবাবুকে দিয়ে দিয়েছিলেন, সেই কথাটা সত্যি না হলেও এত কিছুর পর তিনি ওই মিথ্যে কথাটা কেনই বা বলছেন? কিন্তু তুমি বলছো। আমার কথা শেষ হলো না। তার আগেই হঠাৎ করে পথের একপাশে ধানের জমি থেকে কারা যেন তরতর করে উঠে এলো। তাদের হাতে লম্বা ছুরি, 2-3 জনের একটা দল। তারা ছুরি ছুঁড়তে লাগলো আমাদের দিকে। গাড়োয়ান ব্যাপারটা দেখতে পেয়েই গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে। গাড়োয়ানের নাম মহাদেব। সে গাড়ি ছোটাতে ছোটাতে বলল, কি ব্যাপার বলুন তো বাবুরা? এখানে আসার পরেই প্রথমেই আপনারা গেলেন ওই রায় বাড়িতে, তারপরে ওই লোকগুলো আপনাদের পিছনে লেগেছে। নিশ্চয় কোনো ব্যাপার আছে। এখান থেকে সোজা থানায় নিয়ে চলো। থানা এখান থেকে কতদূর? বেশি দূর তো নয়। যে পথে আমরা এসেছি স্টেশন থেকে, তার মাঝামাঝি অবধি গিয়ে তার উল্টো পথে যেতে হবে। ওই মিনিট 15 মতো লাগবে, কিন্তু ওরা যে এখনো ছুটে আসছে, কি করব? ব্যোমকেশ হঠাৎ করে একটা আশ্চর্য কাজ করলো। কোমর থেকে রিভলভারটা বার করে আমায় আড়াল করে গাড়ির পেছনের দিকে এসে বসলো। তারপর গলা তুলে বলল, যদি ভালো চাও তাহলে পেছনে পেছনে আসা বন্ধ করো, না হলে রিভলভারের এক গুলিতে তোমাদের এক একটাকে ফেলতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। কলকাতা থেকে পিছু পিছু এত পর্যন্ত এসে পড়েছিস, কিন্তু এটা কলকাতা নয়। এখানে কিন্তু সব সময় তোকে বাঁচাবার জন্য লোকে বসে থাকবে না ব্যোমকেশ বক্সী। এখানে আমায় বাঁচাবার জন্য যেমন লোক বসে থাকবে না, তেমন তোমার সাহায্য করার জন্য অনেক লোক খুঁজে পাবে না। তোমার সঙ্গে যে 4 জন আছে তারা ছাড়া এখানকার আর কোনো লোক তোমাদের কিন্তু সাহায্য করবে না। কি হলো? মুর্শিদাবাদ নবাব ঘর, এই নবাব ঘরে আমাদের রাজত্ব চলে ব্যোমকেশ বক্সী। এখানে এসে তুই বড় ভুল করে ফেলেছিস। ব্যোমকেশ রিভলভার ধরা হাতটা মাথার উপরে তুলল। ততক্ষণে অন্ধকার আরো গাঢ় হতে শুরু করেছে। চাঁদ উঠে গেছে। চাঁদের আলোয় ওর হাতে রিভলভার চকচক করে উঠল।
অবাক হয়ে তাকিয়ে দেখলাম ছুটন্ত ঘোড়ার গাড়ির পেছনের দিকে দুপাশে দুটো পা রেখে ব্যোমকেশ উঠে দাঁড়িয়েছে, রিভলভার তুলে। যেন বইয়ের পাতায় দেখা সেই অদ্ভুত কোনো দৃশ্যের মতো সেটা চলতে লাগলো। ততক্ষণে পিছনে ছুরি হাতে ছুটতে থাকা লোকগুলো থমকে গেছে। চাঁদের আলোয় সংখ্যাগুলো দেখলাম 5 জন। একসাথে 5 জন হেসে উঠল, আর ব্যোমকেশ রিভলভারটা মাথার ওপর তুলে শূন্য একটা গুলি ছুটতেই 4-5টা কেমন যেন গম গম শব্দে ভরে উঠল এক মুহূর্তের মধ্যে। ব্যোমকেশবাবু, আপনার কথা মিস্টার রায় বলেছেন। সকালেই টেলিফোনে তার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কিন্তু আপনি নবাবগড় জায়গাটাকে জানেন না? দিনে দুপুরে ওখানে লাশ পড়ে থাকে, পুলিশ কিচ্ছু করতে পারে না। ও জায়গাটা একদম ভালো নয়। যে কাজে আমি এসেছি তার জন্য নবাবগড়ে আমাকে যেতেই হবে। কাল দুপুরের দিকে একবার আমাকে ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তাছাড়া মিস্টার রায় আমাকে সবটাই বলেছে, আপনাকেও সব বলেছে। এখানকার সমস্ত কিছু ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু থাকবে আপনার। পুলিশ অফিসার নিজের চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ব্যোমকেশের সামনে এসে টেবিলের ওপর নিজের লাঠিটা দিয়ে ঘষতে ঘষতে বললেন, আপনি বুঝতে পারছেন না ব্যোমকেশবাবু, এটা কলকাতা শহর নয় যে সবসময় বিজলি বাতির আলোয় আপনি সব কিছু দেখতে পাবেন। এটা হলো নবাবগড়। এখানে আঁধার নামলেই সব কিছু বদলে যায়। আপনাকে যারা তাড়া করেছিল তারা কোনো সাধারণ ভালো মানুষ নয়। ধরতে পারলে আপনাদের 3 জনের মধ্যে কিন্তু একজনকেও খুঁজে পাওয়া যেত না। ও নিয়ে আপনাকে ভাবতে হবে না ইন্সপেক্টর। ব্যোমকেশের কাছে সবসময় রিভলভার থাকে। ওরা যদি আসতো তাহলে উল্টে ওদের মধ্যে অন্তত 2টো লাশ পড়ে থাকতো। তখন কিন্তু আপনাকে গিয়ে ওই লাশগুলো তুলে আনতে হতো। পুলিশ অফিসারের মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠল। তিনি আবার সামনের চেয়ারে বসে বললেন, আপনি কি কি জানতে চাইছেন আমায় বলুন, সেই মতো আপনাকে সব কথা আমি জানাচ্ছি। কয়েকটা কথা আমার জানা প্রয়োজন। এই রায়বংশের ইতিহাসের ব্যাপারে যতটা আমরা জানি কিংবা যতটা সবাই জানে, তার বাইরে পুলিশের রেকর্ডে অন্য কিছু আছে কিনা, আর এই নবাবগড়ের ভয়ের বলতে আর কে কে আছে? যারা আমায় তাড়া করেছিল তাদের ব্যাপারে নিশ্চয়ই আপনি না কিছু জানেন আর কি। এই দুটো খবর আপাতত আমায় খুঁজে দিলেই হবে, বাকিটুকু আমি ঠিক নিজেই ব্যবস্থা করে নেব। নবাবগড়ের একটাই নাম, রামলাল ও তার ভাই শ্যামলাল। দুজন হলো নবাবগড়ের ভয়। তবে একটা কেসে হাতে নাতে ওদের ধরতে পেরে বছর খানেকের জন্য ওদের জেলে ভরতে পেরেছিলাম। তখন এখানকার আবহাওয়া ঠান্ডা ছিল, কিন্তু তারপরেই কিভাবে যেন ওরা 6 মাস পরেই সাজা মকুব করিয়ে বাইরে বেরিয়ে আসে। আপনি যখন এখানে এসেছেন শুনেছি তার মাস 2 আগেই ওরা ছাড়া পেয়েছে। এখন যে এই গুন্ডার দল নবাবগড়েই থাকবে, আবার আগের মতো ঝামেলা পাকাবে, সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছি। এমন কোনো অপরাধ নেই যেটা ওরা করেনি, কিন্তু ধরা যায় না। ওদের বিরুদ্ধে কেউ সাক্ষীও দিতে চায় না। আমায় যে ওরাই তাড়া করেছিল সে ব্যাপারে আপনি এতটা নিশ্চিন্ত হলেন কি করে? নবাবগড়ে ওই কাজ রামলাল আর শ্যামলাল ছাড়া আর কেউ করতে পারে না। ব্যোমকেশবাবু, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন। তবে ওই রায় বংশের ব্যাপারে তেমন বেশি কিছু আর জানি না। আপনি ওই গোবিন্দ রায়ের ছেলে নারায়ণ রায় আর পাশের শিবগড়ে থাকা নারায়ণ রায়ের বন্ধু মুকুল বিশ্বাসের সঙ্গে একবার কথা বলতে পারেন, ওরা অনেক কিছু বলতে পারবে। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি এখানে ঠিক কী কারণে এসেছেন বলুন তো? একটা আংটি, নবাব সিরাজউদ্দৌলার আমলের, তার ব্যবহৃত নীল পাথর বসানো একটি আংটির খোঁজ। কথাটা শুনে ইন্সপেক্টরের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও তিনি থেমে গেলেন। তখনই একজন কনস্টেবলকে ডেকে সেরাতের মতো আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। রাতে সামান্য কিছু খাওয়া দাওয়ার পর বিছানায় গিয়ে শুয়েছি। চোখে ঘুম আসবে না সে কথা জানি। এদিকে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, তাই অন্ধকার নামার পরেই হ্যারিকেনই ভরসা। হ্যারিকেন আর মোমবাতির আলো জ্বলছে ঘরে, জানালাটা ছাড়া বাকি সব কিছুই বন্ধ।
ব্যোমকেশ টেবিলের কাছে বসে খাতায় যেন কি লিখে চলেছে। আমি বললাম, হ্যাঁ গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে এলাম ওই নীল পাথরের আংটিটা আসল না নকল সেটা খুঁজে বার করতে, আর এখানে এসে এত কিছুর মধ্যে জড়িয়ে পড়তে হলো। আংটিটা যদি নকল হয়েই যায় তাহলেও তোমার তো কিছু করার নেই। আমার কিছুই করার নেই, সে কথা আমিও জানি, এবং এ ব্যাপারে প্রদ্যুৎবাবু নিজেই আইনিভাবে কোনো সাহায্য পাবেন না সেটাও জানি। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় অজিত। এখানে আসার পরে বুঝতে পারছি এখানকার সমস্যাটা এবং ওই রায়বাড়ির সমস্যাটা ওই নীল পাথরের আংটির চেয়ে অনেক বড় কিছু। তা তুমি ভুলে যাচ্ছ কিন্তু একটা কথা। মনে আছে গোবিন্দ রায় কি বলেছিলেন? তখন মাধব রায়ের সঙ্গে ছিল আরও দুজন, পেশোয়ার বক্সি এবং মাধবলাল। আর ওই যে দুজন নবাবগড়ের ত্রাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের নাম দুটো ভালো করে লক্ষ্য করে দেখো, শ্যামলাল আর রামলাল। হ্যাঁ, কিন্তু এর থেকে ঠিক কি প্রমাণ হয় বলো তো? কেন? এই খবরগুলো পেয়ে আমি এতটা খুশি হচ্ছি যে কলকাতায় আমাদের জানালার বাইরে রাস্তার কাছে ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকা লোকটাকে আমি আমার চোখের সামনেই দেখতে চাই অজিত, চোখের সামনেই দেখতে চাই। ব্যোমকেশ সবে কথাটা বলে শেষ করেছে, এমন সময় একটা ঢিল জাতীয় কিছু একটা এসে পড়ল জানলা দিয়ে ঘরের ভিতরে, সঙ্গে সঙ্গে আর একটা। এবার ও ছট করে জানলার পাশ থেকে সরে এলো। একজন কনস্টেবল পুলিশের পাহারার জন্য বাইরে মোতায়েন ছিল। সে চিৎকার করে পিছনের দিকে ছুটে গেল। আমি বেরিয়ে এলাম। ব্যোমকেশ রিভলভারটা সঙ্গে নিয়ে ঘর থেকে হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে এসছে। নবাবগড়ের থেকে কিছুটা বাইরের দিকেই থানা, এবং ওই থানার পেছনের দিকের কয়েকটা পুলিশের কোয়ার্টার রয়েছে। যদিও ছোট ছোট মাটির ঘর এবং তার সঙ্গে টিনের ছাউনির মতো জায়গা, তবু পেছনের দিকটা ফাঁকা। আমরা বাইরে বেরোতেই এই আধো অন্ধকারের মধ্যে চাঁদের অল্প আলোতে পিছনের দিকের জঙ্গল মতো জায়গার মধ্যে কারা যেন লুকিয়ে পড়ল। ব্যোমকেশ গলা তুলে কিছু বলতে যাবে, তার আগে একটা ঢিল সোজা উড়ে এলো কনস্টেবলের দিকে। তার মাথায় এসে লাগলো। গলগল করে রক্ত বেরোতে লাগলো। কনস্টেবলের মাথা ফেটে হাউমাউ করে কেঁদে উঠল সে। ব্যোমকেশ বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি থানায় একটা খবর দাও, সেখান থেকে যেন কিছু লোকজন আসে এবং ব্যবস্থা করে। কিন্তু তোমায় এখানে একা রেখে, তাছাড়া ওরা সংখ্যায় অনেক বেশি, তুমি বুঝতে পারছো না? ওদের 5 জনের গোটা দলটাই যদি এসে থাকে। বিপদ হবে জেনেই এখানে এসেছি অজিত, এখন পিছু উঠলে হবে না। তুমি তাড়াতাড়ি যাও। ওই দেখো, ওরা আসছে বলে মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে সামনের দিকে তাকাতেই দেখলাম একটু দূর থেকে কয়েকটা কালো কালো ছায়া যেন জঙ্গলের মধ্যে নিজেদেরকে লুকিয়ে সামনের দিকে আসার চেষ্টা করছে। ব্যোমকেশের কথায় আমি আর দেরি করলাম না। কনস্টেবলকে কোনো মতে নিয়ে গিয়ে ঘরে রাখলাম। একটা কাপড় তার মাথায় জড়িয়ে রেখে তখনই বেরিয়ে পড়লাম থানার দিকে। থানা থেকে জায়গাটা বেশি দূরে নয়, মিনিট 5 হেঁটে আমাকে যেতে হবে। সেই পথ ধরে থানায় এসে যখন ঢুকলাম, দেখি কোনো রকমের টেবিল আর চেয়ারের উপরে হেলান দিয়ে পুলিশ ইন্সপেক্টর ঘুমিয়ে পড়েছে। তার ঘুম ভাঙিয়ে সমস্ত কথা বলতেই 3-4 জন মতো লোক নিয়ে তিনি ছুটে গেলেন সেইখানে। আগের কনস্টেবলকে উদ্ধার করা গেল। এদিকে পুলিশের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি। এদিকে গরুর গাড়ি বেশি, সেই গাড়িতে করে 2 জন কনস্টেবলকে দিয়ে তাকে পাঠানো হলো রেল স্টেশনের দিকে, কাছাকাছি যে ছোটখাটো হাসপাতাল আছে সেইখানে। ব্যোমকেশকে সেখানে দেখতে পেলাম না। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। একটু পরেই ব্যোমকেশ এসে হুড়মুড় করে ঘরে ঢুকলো। আপনাকে আমি আগেই বলেছিলাম ব্যোমকেশবাবু, ওই রামলাল আর শ্যামলালের সঙ্গে শুধু শুধু লাগতে যাওয়াটা ভালো ব্যাপার না। রামলাল হোক আর শ্যামলাল হোক, ওদের মধ্যে যে কোনো একজনের একটা পায়ে গুলি লেগেছে। এখন অন্তত দিন 2 জন্য ওরা চুপচাপ থাকবে। একটা সুযোগ আপনার কাছে আছে ইন্সপেক্টর। কাছাকাছি হাসপাতাল কিংবা ছোটখাটো দাতব্য চিকিৎসালয় যেখানে গেলে গুলিটা বের করা যাবে, ওরা সেখানেই যাবে নিশ্চয়ই। কিন্তু ওরা নিজেরাই যদি তুলে নেয়? নিজেরা যদি তুলে নেয় তাহলে তো আর কিছুই করার নেই। কিন্তু অন্তত 2 দিনের জন্য যে ওদের কাজকর্মগুলো বন্ধ হয়ে যাবে, সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ অজিত। কালকের দিনটা আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। ওই পাথরের আংটির ব্যাপারে যতটা তথ্য জোগাড় করা সম্ভব ততটাই কিন্তু আমাদের জোগাড় করতে হবে, এবং সেটা কালকের মধ্যেই। পুলিশ অফিসারের সঙ্গে আরও অনেকক্ষণ কথাবার্তা বললেন। ব্যোমকেশের হাতটা ছুড়ে গিয়েছিল বোধহয়। কোনোভাবে মাটিতে কিংবা জমিতে পড়ে এই অবস্থা হয়েছে। ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়ে কাপড় জড়িয়ে রাখা হলো।
বাকি রাতটা ব্যোমকেশ আর ঘুমালো না। টেবিলের কাছে বসে জানলাটা বন্ধ করে আলোটা নিয়ে কি যেন করল। আমিও শুয়েছিলাম, ঘুম আসছিল না, কিন্তু শেষ রাত্রের দিকে ঠান্ডা ঠান্ডা লাগায় চোখ জড়িয়ে এসেছিল। পরদিন যখন চোখ খুলল, জানলা দিয়ে রোদের আলো ঘরের ভিতরে এসে পড়েছে। আজকের প্ল্যানটা মোটামুটি ঠিক করা হয়ে গেছে। আমরা প্রথমে যাব রায়বাড়িতে। সেখানে গোবিন্দ রায়ের ছেলে নারায়ণ রায়ের সঙ্গে যদি দেখা হয় ভালো কথা, না হলে সেখান থেকে যাব পাশের গ্রাম শিবগড়ে। সেখানে নারায়ণ রায়ের বন্ধু মুকুন্দ বিশ্বাসের সঙ্গে কথাবার্তা বলে প্রয়োজনীয় তথ্য বার করার চেষ্টা করতে হবে। আর ওই আংটিটা, নীল পাথরের আংটিটা আসল না নকল, সেই ব্যাপারটা এই মুহূর্তে তার থেকেও বেশি দরকারি হলো কেন রামলাল আর শ্যামলাল আমাদেরও এমনভাবে আটকাতে চাইছে সেটা খুঁজতে। কলকাতায় তো ওরা ওদের কাজ সম্পূর্ণ শেষ করে এসেছিল, তাহলে এখানে এমন কি আছে যার জন্য ওরা এতটা উঠে পড়ে লেগেছে? কিছু তো একটা আছে যেটা আমরা এখন ধরতে পারছি না। এমন কিছু একটা আছে যেটা আমাদের চোখের সামনে থাকার পরও আমরা দেখছি না। ব্যোমকেশের কপালে চিন্তার ভ্রুকুটি। আমি দেরি করলাম না। তৈরি হয়ে নিয়ে ইন্সপেক্টরের ব্যবস্থা করে দেওয়া গরুর গাড়িতেই আমরা বেরিয়ে পড়লাম। তবে দেখলাম আগের দিন যে ঘোড়ার গাড়িটা আমাদের নিয়ে এসছিল, সেই মহাদেব আজ গরুর গাড়ি নিয়ে এসছে। আমাদের অবাক মুখের ওপর তাকিয়ে এসে বলল, ঘোড়ার গাড়িটাই আনতে বলেছিল পুলিশ বাবু, কিন্তু কালকে রাতে তাড়াহুড়োতে আসার সময় ওই ঘোড়ার পায়ে চোট লেগেছে। তাছাড়া গাড়িটাও এক জায়গায় ধাক্কা খেয়ে জখম হয়েছে, বুঝলেন? একটু মেরামত দরকার, তাই এই গরুর গাড়িটা আনলাম। তবে চিন্তা নেই বাবুরা, মহাদেব যখন আছে আপনাদের কিচ্ছু হবে না। কিন্তু তখন আমরা জানতাম না রায়বাড়িতে পৌঁছে আমাদের কি ঘটনার সম্মুখীন হতে হবে। এমন একটা অদ্ভুত ব্যাপারের মুখোমুখি হব তা ভাবতে পারিনি। রায়বাড়িতে পৌঁছতেই দেখি আশেপাশের বেশ কিছু লোকজন সেখানে দাঁড়িয়ে আছে। সবার মুখে চিন্তার ছাপ। দারোয়ানের চোখে মুখে যে ভাবটা রয়েছে তাকে রাগ ছাড়া অন্য কিছু বলা যায় না। সামনের দিকে তাকিয়ে দেখি আমাদেরই সঙ্গে থাকা সেই পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে, তার সঙ্গে দুজন কনস্টেবলও আছে। সে এগিয়ে এসে দারোয়ানকে প্রায় একটা চড় মারার ভঙ্গিতে বলল, ইনি হলেন বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। উনি একটা বিশেষ কাজে এখানে এসেছেন। জমা হওয়া লোকেদের মধ্যে বেশিরভাগই গ্রামের চাষাভুষো লোক, তবে একজন ভদ্র পোশাক পরা লোক ছিল। ধুতি ফতুয়া পরা হলেও তার পোশাকে বেশ মার্জিত ভাব রয়েছে। পোশাক আশাক, বেশভূষা, এমনকি মাথার চুল পর্যন্ত সুন্দর করে আঁচড়ানো। একজন স্ত্রীলোক মাথায় ঘোমটা দিয়ে কেঁদে চলেছে। একপাশে দাঁড়িয়ে গোবিন্দ রায়ের ছেলে নারায়ণ রায়, তার বয়স 30-এর কাছাকাছি হবে। আমাদের উদ্দেশ্যে সে বলল, তার মানে আপনি ব্যোমকেশ, আপনি কাল এসেছিলেন আমাদের বাড়িতে। দেখুন, কাল আপনি চলে গেলেন আর কাল রাতে এমন একটা ঘটনা ঘটে গেল। আমাদের কাল রাতে ফিরতে একটু দেরি হয়ে যাবে দেখে আমরা আর কাল রাতে ফিরিনি। একেবারে আজ সকালবেলায় এসে দেখি এই অবস্থা। ততক্ষণে আমরা ভিতরে ঢুকে পড়েছি পুলিশ অফিসারের সঙ্গে। একতলায় যে ঘরে আগের দিন গোবিন্দ রায়ের সঙ্গে কথা হলো, সেই ঘরে ঢুকে দেখি গোটা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। গোবিন্দ রায়ের গলার নলিটা কাটা। শুধু গলার নলি নয়, তার গলার সামনের দিকটা একটা ধারালো ছুরি দিয়ে আলাদা করার চেষ্টা করেছে ধর থেকে, কিন্তু পারেনি। তাই কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। বারান্দার কাছে গামছায় মুখ গুঁজে হাউ হাউ করে কেঁদে চলেছিল জগন্নাথ। আমাদের দেখতে পেয়ে বলল, আপনারা এখান থেকে চলে যাওয়ার পরে বড়বাবু আমাকে ডেকেছিলেন, কত কিছু বললেন। আপনি আজ সকালে আইবেন, আপনার সঙ্গে কথা বলবেন বলে ঠিক করলেন। বড়বাবু বারবার বলছিলেন, বড় ভুল হয়েছে, বড় ভুল হয়েছে। এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। ভুল? কোন ভুলের কথা বলছিলেন গোবিন্দবাবু? আমি কি আর অত জানি বাবু? আপনি চলে যাওয়ার পরেই বড়বাবু আমারে ডেকে পাঠাইলেন। আমি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করতে বললেন, জগন্নাথ, লোভে পড়ে অনেক খারাপ কাজ করেছি, অনেক দিন ধরেই করেছি, কিন্তু
কেউ কিছু বুঝতে পারেনি। ব্যোমকেশ বাবু নিশ্চয় ধরতে পেরেছেন, বাকিটাও তিনি ধরতে পারবেন। কিন্তু কিন্তু বড় ভুল হয়ে গেছে। এই বয়সে এসে এখন যদি সব সত্যি প্রকাশ্যে আসে, তাহলে মান সম্মান আর থাকবে না। কিন্তু বাবা আমায় তো এমন কথা বলেননি। জানি না, তবে আমায় বলেছিল ব্যোমকেশ বাবু আজ সকালে এলে ব্যোমকেশ বাবুর সঙ্গে কথা বলবে। শ্যাকরা মনমোহনবাবু, এই সমস্ত ব্যাপার হলো কি করে? জগন্নাথ আর কিছু বলতে পারল না, সে কান্নায় ভেঙে পড়ল। ব্যোমকেশ ইশারায় পুলিশ অফিসারকে বুঝিয়ে দিল জগন্নাথকে পরে জেরা করে তার কাছ থেকে কথা বার করা যাবে, কারণ বাড়িতে সে সময় দারোয়ান আর জগন্নাথ ছাড়া অন্য কেউ ছিল না। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলো। গোবিন্দবাবুর ঘরে থাকা সমস্ত লোকজনকে বের করে দিয়ে সেই ঘরের বাইরে দুজন কনস্টেবল মোতায়েন করা হলো। এরপর ব্যোমকেশ আর আমি, নারায়ণ রায় এবং তার স্ত্রী দয়াময়ী দেবী সকলেই একটা ঘরে বসলাম। পুলিশ অফিসারও আমাদের সঙ্গে রয়েছে। প্রথমে পুলিশ অফিসার নিজেই প্রশ্ন করল, কাল রাতে আপনারা বাড়ি ফেরেননি, এর যথাযথ কারণ কি ছিল? দেখুন ইন্সপেক্টর, আমাদের বাড়িতে কয়েকদিন আগেও একবার আততায়ীরা হামলা করেছিল। সেদিন রাতেও কিন্তু আততায়ীর দল বাড়িতে ঢুকে আংটিটার খোঁজ করেছিল। সেই দিনই ওরা হয়তো আমাদের মধ্যে কাউকে মেরে ফেলতো, কিন্তু কোনো কারণে মারতে পারেননি। তাদের মধ্যে একজন চুপি চুপি কিছু একটা বলেছিল যে বাবার গলায় ছুরি ধরেছিল তাকে। তারপর ওরা আমাদের বাবার ঘরে তাকে বন্ধ করে রেখে চলে যায়। পরে অনেক কষ্টে আমরা দরজা ভেঙে তার ভেতর ঢুকি, তাই বাবার ঘরের দরজাটা ছিটকানি অমন হয়ে গেছে। ছিটকিনিটা আমি আগেই দেখেছি। আপনাদের তো কাল রাতে ফিরে আসার কথা ছিল, তাহলে কাল রাতে আপনারা ফিরলেন না কেন? আমার বন্ধুর বাড়িতে পুজো ছিল, রাতেই ফিরে আসার কথা থাকলেও নানাভাবে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই কাল রাতে ওরা আসতে দিল না, বলল সকাল সকাল বেরিয়ে পড়তে। আজ একদম সকাল সকাল বেরিয়েছিলাম। তাছাড়া বাড়িতে বাবা আছে, দারোয়ান আছে, এমনকি জগন্নাথ কাকাও রয়েছে, তাই আমি খুব বেশি কিছু ভাবিনি। আমাদের বাড়িতে 2-3 দিন আগেই একবার ডাকাত পড়েছিল, তারপর যে এমন কিছু হবে সেটা তো আমি ভাবতে পারিনি। আপনার কি মনে হয় ওই আংটির জন্যই কেউ আবার এই বাড়িতে এসেছিল? এই আংটির জন্য কত কিছু যে হেরেছে। আমার ঠাকুরদার আমলে একবার এই বাড়িতে ডাকাত পড়েছিল, বাবার আমলেও পড়লো, তারপর আবার আমাকে খুন করে ফেললো। বাবা মাঝে মাঝে বলতো এই আংটিটা অভিশপ্ত। এই আংটিটার জন্য বাবার কাছে এর আগেও 2জন লোক এসেছিল। 2জন লোক? হ্যাঁ ব্যোমকেশ বাবু, 2জন লোক এসেছিল, তবে তাদের কাউকেই আমরা চিনি না। তারাই আংটির খোঁজ করছিল, কিন্তু বাবা তাদের বলেছিল ওই আংটি নাকি তার কাছে নেই। 2জনকে আপনারা কেউই চিনতে পারেননি? মানে তাদের কেমন দেখতে ছিল? অনেকক্ষণ ধরে নারায়ণ রায় এবং তার স্ত্রী ভাবার চেষ্টা করলেন। তারপর নারায়ণ রায়ের স্ত্রী বললেন, বেশ লম্বা চওড়া চেহারা, মুখে আবার চাপ দাড়ি ছিল, মাথায় বেশ লম্বাটে চুল। এদিককার লোক বলে তো মনে হলো না। পোশাক আশাকটাও একটু অন্যরকম। তবে বাবা তাদের সঙ্গে কোনো কথা বলতেই রাজি হয়নি। যাওয়ার সময় তারা শাসিয়ে গিয়েছিল, বলেছিল ওই আংটিটা তাদের না দিয়ে ভালো করলো না বাবা। আমার তো মনে হয় ওরাই কিছু করেছে। এমনকি কয়েকদিন আগেও যে আমাদের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল, আমার তো মনে হয় তার পিছনেও ওই 2টো লোকই জড়িত। ইন্সপেক্টর দেখুন না, আমার মনে হয় এই গোবিন্দ রায়ের মৃত্যুর পিছনে যাদের হাত আছে তাদের সঙ্গে ওই শ্যামলাল আর রামলালের কোনো না কোনো সম্পর্ক আছে। এখানে আসার পরেই ওরা আমাদের পেছনে পড়েছে। তাছাড়া এখানে আসার আগে ওরাই যে সেদিন রাতেই বাড়িতে আসেনি সে কথা কি বলতে পারে? আচ্ছা, সেদিন রাতে আপনি কারোর মুখ দেখতে পারেননি? না, ওদের মুখ কাপড় বাঁধা ছিল, তাই ভালো করে বোঝা যায়নি। ওরা নিজেদের মধ্যে যে কথা বলছিল খুবই কম, আর বললেও সেটা একদম চাপা স্বরে, যাতে আমরা শুনতে না পাই। তার মানে ওদের গলার স্বর কোনো না কোনোভাবে এই বাড়ির কেউ শুনলে ওদের চিনে যেত, আর সেই কারণেই এত সাবধানতা। কিন্তু ব্যোমকেশ
তাহলে ওরা গোবিন্দ রায়কে আজকে হঠাৎ মারতে গেল কেন? ইন্সপেক্টর দারোয়ান মিথ্যে কথা বলেনি। গোবিন্দবাবুর মৃত্যুর পেছনে আসলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমিই দায়ী। কাল রাতে যে গোবিন্দবাবুর কাছে আমরা এসেছিলাম সেটা নিশ্চয়ই ওরা নজরে রেখেছিল। আমার উপরেও আক্রমণ করেছিল, কিন্তু আমার কোনো ক্ষতি করতে না পেরে শেষে গোবিন্দবাবুকে হত্যা করে। আমার আগেই বোঝা উচিত ছিল। আমার ভুলের জন্যই গোবিন্দবাবুর আজ এই পরিণতি। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ডান হাতটা মুঠো করে বাঁ হাতে একটা ঘুষি মেরে বলল, কিন্তু এত সহজে হাল ছেড়ে দিলে চলবে না। একটা খটকা থেকেই যাচ্ছে, কোথাও একটা সূত্র আমাকে ছেড়ে যাচ্ছে, সেটা কিছুতেই ধরতে পারছি না। কিসের খটকা? ও কিন্তু কিছু বলল না। সবাই চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। একটা ছোট পিন পড়লেও ঘরের মধ্যে শব্দ হবে এমন অবস্থা। শুধু মাঝে মাঝে ঘরের এক কোণে বসে থাকা জগন্নাথের ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। দারোয়ান পর্যন্ত ঘরের একপাশে দেওয়ালে হেলান দিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমাদের গাড়োয়ান মহাদেব, যে আমাদের এই বাড়িতে এনেছিল, সেই মহাদেব এবার দরজার কাছে এসে দাঁড়ালো। ব্যোমকেশকে ইশারায় এসে বাইরে ডাকলো। চট করে ও বেরিয়েও গেল, আমাদের বসতে বলে গেল। একটু পরেই যখন ও ফিরে এলো, তখন তার মুখে চিন্তার ছায়া যেন আরো বেড়েছে। সেবারে বলল, এখন এখানে হাত গুটিয়ে বসে থেকে কোনো কিছুই হবে না। আমরা এখন বেরোচ্ছি। নারায়ণবাবু, আপনি একটু সাবধানে থাকবেন। বাড়ির সবাইকেই বলছি, আপনারা একটু সজাগ এবং সাবধানে থাকবেন। আমি দুজন কনস্টেবলকে এখানে রেখে যাচ্ছি, আর সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা করেও আপনাদের বাড়িতে নজর রাখার ব্যবস্থা করছি। কোনো সমস্যা হলে যাতে তারা সেই সময়ের জন্য কোনো রকমে সেটা আটকাতে পারে আর কি। তবে কেন জানি না আমার মন বলছে এই মুহূর্তে আর তেমন কিছু হবে না। আমরা এবার বেরোবো। চলুন ইন্সপেক্টর। দুজন কনস্টেবল এবং সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা করে দিয়ে আমরা তখনকার মতন সেখান থেকে বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে ব্যোমকেশ আর পুলিশ ইন্সপেক্টর অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে কি যেন কথা বললেন। আমি তার কিছুই প্রায় শুনতে পারলাম না। যখন আমরা থানার কাছে আমাদের সেই ঘরে ফিরে এলাম, তখন প্রায় দুপুর হতে চলেছে। ব্যোমকেশ বলল, ভায়া, কোনো রকমে দুটো খেয়ে নাও। আমাদের এক্ষুনি বেরোতে হবে শিবগড়ের দিকে। গোবিন্দবাবুর সেই স্বর্ণকারের কাছে আমাদের একবার যেতে হবে। কি যেন নাম বলেছিলে তার? আগে আমার নাম মনমোহন স্বর্ণকার বাবু। আমাদের পদবী স্বর্ণকার ছিল না, পরে সোনার কাজকর্ম করা শুরু করলাম বলে আস্তে আস্তে ওই নামই আমাদের পদবী হয়ে জুড়ে গেছে। কিন্তু গোবিন্দ বাবুকে এইভাবে কি হত্যা করলো বলুন তো? সে কথা আমরা ঠিক জানাতে পারবো না, কিন্তু আপনি বলুন, গোবিন্দবাবুর সঙ্গে মিলে আপনি এমন কোনো কাজ করেছিলেন যেটা আসলে ঠিক নয়, অন্যায়? আপনি কি কোনো অপরাধমূলক কাজ করেছেন গোবিন্দবাবুর সঙ্গে? হে নারায়ণের কসম বাবু, আমি আজ অবধি কোনো অন্যায় কাজ করিনি বাবু। গোবিন্দবাবুর সঙ্গে আমার অনেক দিনের চেনা। তাছাড়া তার বাড়িতে অনেক পুরনো জিনিসপত্র আছে, সেগুলো ঝালাইয়ের জন্য তো তিনি আমার কাছেই দিতেন। মাঝে মধ্যে পালিশ করা দু একটা জিনিস ভেঙে চড়ে গেলে সেগুলো ঠিক করা সব কিছুই আমাকে দিতেন। তার মানে গোবিন্দবাবু নবাব সিরাজউদ্দৌলার সেই নীল পাথরের আংটিটা আপনাদের কাছে দিয়েছিলেন পালিশ করার জন্য, কি তাই তো? এই কথায় মনমোহনবাবু যেন মুহূর্তের মধ্যে চমকে উঠলেন। তারপরে মুখে আবার আগের হাসিটা ফিরিয়ে আনলেন। তার চেহারা একটু মোটাসোটা, বেশ বড় একটা ভুঁড়ি আছে, মুখে গোঁফ দাড়ি। তার গোঁফ এবং দাড়ি তার চেহারার মতোই বেশ মোটাসোটা। মাথায় একটা সাদা টুপি। একটা ছোটোখাটো ঘরেই তার এই স্বর্ণকারের দোকানটা কোনো মতে সাজানো। সেখানেই আমরা বসেছিলাম। ব্যোমকেশ তাকে বলল, এই সব কিছুর সঙ্গে কিন্তু শ্যামলাল এবং রামলালও জড়িয়ে আছে। তারা কিন্তু তোমাকে ঠিক খুঁজে বার করবে মোহনবাবু। তবে তারা কিন্তু আমাদের মতন ভালোভাবে কথা নাও বলতে পারে। তবে আমার মনে হয় গোবিন্দবাবুর সঙ্গে হাত মিলিয়ে আপনি যেটা চাচ্ছিলেন সেটা অন্য ব্যাপার। আপনি ভালোই ভালোই এখনই আমাদের সে কথা বলে দিন, নাহলে পরে যদি আমরা আসল সত্যিটা খুঁজে বার করতে পারি তাহলে পুলিশি ঝামেলায় পড়তে হবে কিন্তু আপনাকে, আর সেটাই কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। আমি নিজে থেকে কিছুই করিনি বাবু। আমায় গোবিন্দবাবু বলেছিল সোনা রূপো আর যে সমস্ত বেশ দামি জিনিসপত্র আছে সেগুলোকে নকল করতে। তিনি বলেন যে জিনিসটা সোনারই থাকবে,
তবে খাঁটি সোনা নয়। তাছাড়া মাঝে মাঝে সোনার জল করে যে কাজ চালানো হয়, এটাও কিছুটা তেমনই হবে। তাছাড়া আরো অনেক কিছুই আমরা দুজন মিলে নকল করেছি, যেগুলো অনেক দিন আগেই নকল করা হয়ে গেছে। তার মধ্যে অনেক কিছুই গোবিন্দবাবু আসল জিনিস বলে বিক্রিও করে দিয়েছেন। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, অনেক কিছুই গোবিন্দবাবু নকল করিয়ে বিক্রি করেছেন, এবং তার মধ্যে ওই নীল পাথরের আংটিটিও ছিল। কিন্তু এসব কথা আপনি আর গোবিন্দবাবু ছাড়া আর কে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না ব্যোমকেশ বাবু। তবে একবার ওই শ্যামলাল আমার কাছে এসেছিল, আমার কাছে গোবিন্দ রায়ের ওই জিনিসগুলোর ব্যাপারে খোঁজ খবর করছিল। আমি সব বলে দিয়েছি, ও সব আমার কাছে নেই, সব কিছু দিয়ে দিয়েছে। তাই আমার সাথে অনেক টেন্ডাই মেন্ডাই করেছিল। ঠিক কি ব্যাপার হয়েছিল সে কথা আপনি একটু খুলে বলুন তো মনমোহনবাবু। একদিন সন্ধ্যের দিকে দোকানে বসে কাজ করছি। আপনি তো দেখেছেন এদিকে আলোর ব্যবস্থা নেই। কলকাতায় আমি 4 বছর ছিলাম, সেখানেই কাজকর্ম শিখেছি। কিন্তু তারপর এখানে এসে নিজের দোকান খুলি। সেদিন সন্ধেবেলা বসে কাজ করছি, কাজ প্রায় শেষের দিকে। এমন সময় শ্যামলাল আর তার দুজন সঙ্গী দোকানে এসে ঢুকলো। আমি তো তাদের দেখেই বুঝতে পেরেছি কিছু একটা ঝামেলা হবে। এই দেখো দেখো শ্যামলাল, এই রোজ রোজ তোমরা আমার দোকানে এসে এভাবে বিরক্ত করছো কেন? আমি তো বলছি গোবিন্দবাবুর কোনো জিনিস আমাদের কাছে নেই। গোবিন্দবাবু যা পালিশ করতে দিয়েছিল সবকিছুই তাকে ফিরিয়ে দিয়েছি। আমায় মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ হবে না। তুই সত্যি করে বল, তোর কাছে ওই গোবিন্দ রায়ের কি কি জিনিস আছে? ওই নীল পাথরের আংটিটা তোর কাছে আছে নিশ্চয়ই। কেন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? বলছি তো সব কিছু আমার কাছে নেই, সব আমি ফেরত দিয়ে দিয়েছি। শ্যামলাল আমার জামার গলাটা চেপে ধরে হাতের ছুরিটা আমার গলার দিকে এগিয়ে নিয়ে এসে বলে, যদি পরে কোনো কিছু জানতে পারি তাহলে মনে রাখবি, তোর গলার নলিটা ফাঁক করে দিতে কিন্তু আমার বেশি সময় লাগবে না। মাথায় থাকে যেন। এই ঘটনা কবে ঘটেছিল? আজ থেকে প্রায় 6-7 মাস আগে হবে বাবু। তারপরেই তো শ্যামলাল আর রামলাল ধরা পড়ে গেল। পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। ভাবলাম বেঁচে গেছি, কিন্তু 2 মাস আগে আবার ওরা ছাড়া পেয়ে বাইরে বেরিয়ে এসেছে শুনলাম। তার মানে এখানে ফিরে এসে ওরা আবার কিছু করার চেষ্টা করেছে। আচ্ছা মনমোহনবাবু, আপনি নীল পাথরের আংটিটাকে তো নকল করেছিলেন, কিন্তু আসল আংটিটা কোথায় আছে সেই ব্যাপারে কিছু বলতে পারেন? গোবিন্দবাবু আমায় সে কথা বলেছিল। তার বাড়িতে মন্দিরের কাছে যেখানে নকল জিনিসগুলো থাকে, তার নিচে আর একটা জায়গা আছে, সেখানেই থাকে আসল জিনিসগুলো। উপরের জিনিসটা সবাই দেখতে পেলেও নিচের গুলো সবাই দেখতে পাবে না। কিন্তু সমস্যাটা হলো, এই পাথরের বেদির নিচে যে ওই পুরনো জিনিসগুলো আছে সে কথা তো ডাকাতরাও জানতো। তাহলে তারা ওখান থেকে জিনিসটা খুঁজে বার করতে পারেনি কেন? মন্দিরের ভেতরে এখানে নিশ্চয়ই সিন্ধুকের কোনো ব্যবস্থা আছে, আর সেই সিন্ধুক খোলার চাবির জন্যই ওরা কিন্তু বারবার জোর করেছিল সেই দিন। কিন্তু একটা কথা ব্যোমকেশ বাবু, এমন কেউ আছে যে গোবিন্দ রায়ের জিনিসগুলো এখানে নকল হয়েছিল সে কথা শ্যামলাল এবং রামলালকে খবর দিয়েছিল। তাছাড়া রামলাল আর শ্যামলাল আর যাই করুক না কেন, ভিতরের খবর তারা সহজে জানতে পারবে না। জেল খেটে আসার পর মাত্র 2 মাস হয়েছে, এর মধ্যে এতগুলো খবর তাদের পক্ষে জানা সম্ভব নয়। বিশেষ করে গোবিন্দবাবু যে ওই নীল পাথরের আংটিটা কলকাতায় কোনো এক লোককে বিক্রি করেছিলেন সে কথা আমি জানি। ওই কথা কিন্তু বাইরের কেউ জানে না, এমনকি ওই বাড়ির লোকেরা পর্যন্ত ভালোভাবে জানতো না। এ কথাটা আমারও মনে হচ্ছিল মনমোহনবাবু, এমন কেউ আছে যে গোবিন্দ রায় এবং শ্যামলাল রামলাল এদের সবার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু এমন কে আছে? তাছাড়া আরও একটা কথা ভাবাচ্ছে আমাকে। আমরা যেই দিন ওই বাড়িতে গেলাম সেই দিনই গোবিন্দ রায় খুন হলো। হতে পারে কেউ নজর রেখেছিল আমাদের উপর, কিন্তু আমরা যে ওখানে আসবো ব্যাপারটা কিন্তু জানার কথা নয়। কিছুই বুঝে উঠতে পারছি না, কোথাও একটা সমস্যা হচ্ছে অজিত।
ব্যোমকেশকে কেমন যেন অদ্ভুত লাগলো। মনমোহনের সঙ্গে মিলে গোবিন্দবাবু নীল পাথরের আংটিটি নকল করিয়েছিল। সেই নকল আংটি প্রদ্যুৎবাবুর কাছে অর্থাৎ আমাদের হাতে পৌঁছেছিল প্রথমে। সেদিন সেই অপরাধী শ্যামলাল কিংবা রামলালের মধ্যে যেই হোক না কেন, সেই নকল আংটি সে চিনতে পেরেছিল এবং তাই সেটা ফিরিয়ে দিয়ে এসেছে প্রদ্যুৎবাবুকে। আর আসল আংটির জন্য সে আবার ফিরেছে এইখানে। কিন্তু সেটাই যদি হয়, তাহলে সেই আসল আংটির কথা গোবিন্দবাবু বললেন না কেন? তারপরেই মনে পড়ল গোবিন্দবাবু জগন্নাথকে বলেছিল ব্যোমকেশকে পরদিন সকালে তিনি কিছু বলবেন। তাহলে কি তিনি এই কথাটাই বলতেন? এখন আমাদের কিছু খেতে হবে, চলো। মনমোহনবাবু খুব সাবধানে থাকবেন, আমাদের উপর ওরা নজর রাখছে। আমরা চলে যাওয়ার পর আপনার এখানে ওরা আবার আসতে পারে, কিন্তু আমার কাছে এসে বেশি টেন্ডাই মেন্ডাই করতে পারবে না। আমার কাছে বন্দুক আছে, আমার ঠাকুরদার দোনালা বন্দুক আছে। ওই যে, ওই দেখুন। তাকিয়ে দেখি দেওয়ালে ঝুলছে একটা 2 নলওয়ালা বন্দুক। ঠাকুরদার আমলের বন্দুক যদি হয়, তাহলে সেই বন্দুক মনমোহন বাবুর আমলে চলবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারলাম না। কিন্তু আমরা ফিরে এলাম। ব্যোমকেশকে কোনো কেসের ব্যাপার নিয়ে এত বেশি চিন্তিত থাকতে আমি আগে কখনো দেখিনি। যদিও এখানে যেই জিনিসের খোঁজে আমরা এসেছিলাম, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সেই নীল পাথরের আংটি, সেই খোঁজটা তো পাওয়া গেছে, ওটা রায়বাড়িতেই আছে। ও এত সহজে কেসটা থেকে বেরোবে না। আর রামলাল এবং শ্যামলালকে না ধরা পর্যন্ত সে যেন নবাবগড় আর এই থানার ঘর ছেড়ে যাবে না, সেটা বুঝতে পারলাম। রাতের বেলা পুলিশ অফিসার আমাদের ঘরে এলেন। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনার কথা মতো খোঁজ নিয়ে দেখেছি। রামলাল, শ্যামলাল এবং তার আরও 3 জন সঙ্গী প্রায় একই সময়ে জেল থেকে বেরিয়েছে। মুর্শিদাবাদের এক জেলে তারা বন্দী ছিল। সেখান থেকে একসঙ্গে বেরিয়েছে মাস 2 আগে। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ খবর ছিল না। নবাবগড়ের শেষের দিকে একটা জঙ্গল মতো জায়গা আছে, সেইখানেই ওরা আস্তানা গেড়েছে। রাতের অন্ধকারে ওরা ওখান থেকে বেরিয়ে আসে। যেদিন আপনি এসেছিলেন সেই দিনই বোধ হয় সন্ধেবেলা ওরা বেরিয়েছিল। ওদের লোকজন বাইরে থাকতে পারে ইন্সপেক্টর, হতে পারে গ্রামের কোনো লোকের সাহায্য ওরা নিচ্ছে। নবাবগড় আর শিবগড়ের সমস্ত লোক ওদের ওপর চটে আছে, কেউ ওদের সাহায্য করবে না। তবে আরেকটা খবরও পাওয়া গেছে, নারায়ণ রায়ের যে বন্ধু রয়েছে শিবগড়ে, নারায়ণ রায়ের সেই বন্ধু মুকুন্দের সঙ্গে শ্যামলাল এবং রামলালের সম্পর্ক আছে। আর ওই একমাত্র ব্যক্তি হতে পারে যে এই সমস্ত ব্যাপারে জড়িয়ে রয়েছে, যার সঙ্গে গোবিন্দ রায়ের পরিবার এবং শ্যামলাল রামলালের সম্পর্ক রয়েছে। কিন্তু এই মুকুন্দ বিশ্বাস আসলে কে জানি না। তবে শিবগড়ে মুকুন্দর বেশ প্রতিপত্তি আছে, জমিজমা থেকে শুরু করে অনেক সম্পত্তি আছে তার। তার বেশ কিছু লোকজনও রয়েছে, নানা কাজে তাদের ব্যবহার করেছে। তবে এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু তার ব্যাপারে শোনা যায়নি। পুলিশ তার বাড়ি পর্যন্ত পৌঁছবে এমন কিছু কখনো হয়নি। মুকুন্দ চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। ইন্সপেক্টর, আজ রাতে রামলাল এবং শ্যামলালের সেই জঙ্গলের ডেরায় আক্রমণ করতে হবে। বেশি সময় কিন্তু ওরা দেবে না। এর আগে মোট 3 বার ওরা আক্রমণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমি মনে মনে হিসেব করলাম। একবার কলকাতায় ঘোড়ার গাড়ি নিয়ে, দ্বিতীয়বার গোবিন্দ রায়ের বাড়ি থেকে থানায় আসার পথে, এবং তৃতীয়বার এই ঘরেই জানালার কাছে। ব্যোমকেশ আরও কিছু বলতো, কিন্তু তার আগেই হঠাৎ করে একজন কনস্টেবল ছুটতে ছুটতে ঘরে এসে ঢুকল। সে বলল, স্যার, সর্বনাশ হয়ে গেছে। গোবিন্দ রায়ের ছেলে নারায়ণ রায়কে রামলাল আর শ্যামলালের লোকেরা তুলে নিয়ে গেছে। একটু আগে ওই বাড়ির দারোয়ান এসে খবর দিল স্যার। অনেক হয়েছে, আর নয়। ইন্সপেক্টর, আজ রাতেই সমস্ত কিছুর ফয়সলা করতে হবে। ইন্সপেক্টরকে নিয়ে আমরা রওনা দিলাম গরুর গাড়িতে চড়ে। পথে চলতে চলতে কিন্তু ব্যোমকেশ একটা কথাও বলল না। ইন্সপেক্টর কনস্টেবলদের অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমরা 3 জন আর 2 জন কনস্টেবল, মোটামুটি 5 জন। এখান থেকে প্রথমে গোবিন্দ রায়ের বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম, তখন রাত নামতে শুরু করেছে। গোবিন্দ রায়ের বাড়িতে আমাদের দেখতে পেয়ে দারোয়ান আর জগন্নাথ এসে বলল, কি যে হয়ে গেল বাবু, কিছুই বুঝতে পারছি না। ঘন্টা 2 আগে হঠাৎ করে কালো কাপড় মুখে জড়ানো ওই কয়েকজন হরবর করে বাড়িতে এসে ঢুকলো।
বাড়িতে ঢোকার আগে অবশ্য ভয় দেখিয়ে ওই দারোয়ানকে আটকে রেখেছিল। তারপর ছোট মাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছোট বাবুকে নিয়ে চলে গেল বাবু। আমরা কিছু বুঝে ওঠবার আগেই সব কিছু হয়ে গেল। এখন নারায়ণবাবুর স্ত্রী ঠিক আছে তো? তোমরা একটা কাজ করো, আরও যে দুজন সাদা পোশাকের পুলিশের ব্যবস্থা করেছিলাম তাদের একবার ডাকো। এই কথায় জগন্নাথ হাত দিয়ে দেখালো একপাশে, আর তাকিয়ে দেখি সেইখানে পড়ে আছে সেই সাদা পোশাকের দুজন পুলিশ। তাদের গলার নলি ঠিক একইভাবে কাঁটা। তাদের দেখতে পেয়ে পুলিশ ইন্সপেক্টর রাগে প্রায় গর্জে উঠল। পুলিশের গায়ে হাত দেওয়া! এই রামলাল আর শ্যামলালের সাহস এখন বাড়তে বাড়তে এত বেড়ে গেছে। এইবার আর কোনো ছাড় নেই ব্যোমকেশবাবু। ব্যোমকেশবাবু, ওদের এনকাউন্টার করে মারতে না পারলে আমার নামও বাসুদেব ভদ্র নয়। এই প্রথম ইন্সপেক্টরের নাম আমি জানতে পারলাম। এর আগে হয়তো তিনি বলেছিলেন, কিন্তু খেয়াল করিনি। এই সময় সেসব আর মাথায় রইল না। চোখের সামনে দুটো মৃতদেহ পড়ে আছে, তাদের গলার নলি ফাঁক করা, চারপাশের মেঝেটা রক্তে ভিজে গেছে। এমন একটা দৃশ্য কল্পনা করাও যায় না। ব্যোমকেশ সেদিকে স্থির চোখে তাকিয়ে থাকে আর বলে, পিপিলিকার গজায় পাখা মরিবার তরে। আজ রাতে তোমাকেও কিন্তু হাতে পিস্তল ধরতে হবে, না হলে হবে না। আমি তৈরি হয়েছিলাম। নবাবগড়ে আসার পর থেকে যে রক্তারক্তি কাণ্ড দেখে চলেছি, এর শেষটা যে খুব একটা ভালো হবে না তা বুঝতেই পেরেছিলাম। আমাদের তিনজনের কাছে পিস্তল, দুজন কনস্টেবলের কাছে লাঠি আর টর্চ। এই সমস্ত কিছু নিয়ে আমরা পাঁচজন অন্ধকারে রায়বাড়ির পেছনের দিক থেকে নবাবগড়ের শেষের দিকে সেই জঙ্গলের দিকে এগোতে লাগলাম। জগন্নাথ আসতে চেয়েছিল, কিন্তু ব্যোমকেশ তাকে আর দারোয়ানকে সেখানেই থাকতে বলল, দয়াময়ী দেবীর পাহারা দেওয়ার জন্য। বেশ কিছুক্ষণের মধ্যে গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে আমরা জঙ্গলের কাছাকাছি এসে পড়লাম। এইখানে এসে ব্যোমকেশ আমাদের কয়েকটা কথা বলল। আমার কথা ভালো করে শোনো, ওদের কাছে কিন্তু পিস্তল নেই, ওদের কাছে আছে ছুরি। অর্থাৎ কাছাকাছি না গেলে ওরা আক্রমণ করতে পারবে না। এই দিক থেকে আমাদের তিনজনের কাছে একটা রিভলভার, তবুও সাবধান। ওরা কিন্তু দুর্ধর্ষ ক্রিমিনাল। এতগুলো খুন যারা করতে পারে তারা কোনো সহজ মানুষ নয়। ওরা পাঁচজনেই কিন্তু জেলখাটা আসামি। ওদের কিন্তু কোনো কিছুর ভয় নেই। তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থাকবে। জঙ্গলের মধ্যে অন্ধকারে মিশে আমাদের এগোতে হবে। আজ আপনি দেখেছিলেন তো ঠিক কোথায় ওদের ডেরাটা? জঙ্গলের ঠিক মাঝামাঝি জায়গাটায় ওদের আস্তানা রয়েছে। সেখান পর্যন্ত যেতে হবে ব্যোমকেশবাবু। তারপর ঠিকমতো ওদের ব্যবস্থা করতে হবে। প্রথমে ইন্সপেক্টর, তারপরে আমার বন্ধুটি, তারপরে তোমরা দুজন কনস্টেবল থেকো। এবং সামনে থেকে বিপদ এলে আমরা কিছু একটা করতে পারি। তোমাদের চলার সময় দুদিকে নজর রাখতে হবে। আর তোমরা দুজন, তুমি ডান দিকে, তুমি বাঁ দিকে হাঁটবে। ইন্সপেক্টর, আপনি সামনের দিকে লক্ষ্য রাখবেন। এইভাবে সবার জন্য দিক নির্দেশ করে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। অন্ধকার জঙ্গল, কালো মেঘে ঢাকা আকাশ, ভিতরে কি রয়েছে ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। নিজেদের পায়ের খসখস শব্দ শুনে নিজেরাই চমকে উঠছিলাম। জঙ্গল খুব বেশি ঘনও নয়, আবার খুব হালকাও নয়। বড় ছোট গাছপালা মিলিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে যাওয়া সহজ ব্যাপার নয়। আলো জ্বালানো বারণ ছিল। কোনো রকমে আমরা ইন্সপেক্টরের দেখানো পথে এগোতে এগোতে কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছলাম একটা জায়গায়। আমাদের সামনে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে এক জায়গায় আগুন জ্বলছে। ব্যোমকেশের ইশারায় আমরা চুপ করে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই বসে পড়লাম। আর তারপরেই শুনতে পেলাম ওদের কথা। তোকে প্রথম থেকেই আমি বলেছিলাম, আমার কথা শোন। ওই বাড়িতে ঢুকে সব কটাকে শেষ করে দিয়ে গোটা বাড়িতেই আগুন লাগিয়ে দি। আমার কথা তো শুনলি না। সব সময় মাথা গরম করলে কোনো কাজ হয় না দাদা। আমি তো সমস্ত ব্যাপারটা মিটিয়ে ফেলার জন্যই কলকাতায় ওই লোকটার বাড়িতে নকল আংটিটা ফিরিয়ে দিয়ে এলাম, যাতে ওই সারা টিকটিকি ব্যোমকেশ বক্সি এখান পর্যন্ত না আসে। কিন্তু তারপরেও ঠিক গন্ধ শুকতে শুকতে ব্যোমকেশ বক্সি এখানে এসে উপস্থিত হলো। অনেক খোল খাইছে আমাদের ওরা। নকল আংটি, এমনকি সব এই জিনিসগুলোও নকল। এর আগে যে কটা জায়গায় খুঁজে খুঁজে জিনিস ফেরত এনেছি, সব কটা চালানো। আজ এই নারায়ণ বেটাকে কেটে তারপর এখান থেকে পকার পার হয়ে যাব। তাহলে তো আসল জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া যাবে না।
আসল জিনিসগুলো ওই বাড়িতেই কোথাও আছে। ওই পুরো আমাদের সিন্ধুকের চাবি দেননি। সেই দিনই যদি ওকে মেরে ফেলতাম তাহলে কি আর আজকের দিনটা আসতো? এরপরেই চোখ চলে গেল একটা গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে নারায়ণ। তার মুখটা বাঁধা। রামলাল এগিয়ে গিয়ে তার মুখের বাঁধনটা খুলতেই নারায়ণ চিৎকার করে উঠল। আমি তোমাদের সত্যিই বলছি, এই জিনিসগুলো যে নকল সে কথা আমি নিজেও জানতাম না। বাবা কখনোই আমাদের এসব কথা বলেননি। ব্যোমকেশ বাবু অবশ্য যেন নকল একটা আংটির কথা বলেছিলেন। আমি জানলে তোমাদের সবই দিতাম। আমায় ছেড়ে দাও। তোকে ছেড়ে দিই আর তুই গিয়ে ব্যোমকেশ বক্সির সঙ্গে ওই পুলিশগুলোর সঙ্গে মিলিয়ে আমাদের সবাইকে ধরিয়ে দিস? সে সব হবে না। তোর বাবার মতন তোকেও মারবো। তারপর ওই বাড়িতে থাকা সব কটাকে মারবো। শ্যামলাল কোমর থেকে লম্বা ছুরিটা বার করে আনলো আলোর সামনে। ছুরিটা আগুনের আলোতে ঝকঝক করে উঠল। আশেপাশে সব মিলিয়ে মোট 5 জন রয়েছে। ওদের দলের সবাই একসঙ্গে এগিয়ে এলো। পুলিশ ইন্সপেক্টর আস্তে আস্তে বলল, ব্যোমকেশ বাবু, আর দেরি করা যাবে না। শ্যামলাল কুখ্যাত ক্রিমিনাল, নিজের হাতে একটা খুন করেছিল। তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছিল। রামলালও তার সঙ্গে ছিল বলে ওদের 1 বছরের সাজা হয়েছিল। এখন চোখের সামনে নারায়ণবাবুকে ওদের হাতে খুন হতে দেওয়া যাবে না। আর একটু অপেক্ষা করুন, একটুখানি অপেক্ষা করুন, তারপরেই সব ঠিক হয়ে যাবে। আর একটু অপেক্ষা করে যা, এক্ষুনি তুমি চলে আসবে আর তারপরে সবকিছু করব। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম আমরা। আর অপেক্ষা করতে করতে জঙ্গলের অন্য প্রান্ত থেকে এসে ঢুকলো আরও একজন। তিনি কে ঠিক চিনতে পারলাম না, কিন্তু পুলিশ অফিসার তাকে দেখেই বলে উঠল, এ কি? উনি তো মুকুন্দবাবু, নারায়ণবাবুর বন্ধু। কিন্তু ইনি এখানে কি করছেন? এই জন্যই অপেক্ষা করতে বলেছিলাম ইন্সপেক্টর। এবার চলুন, দেখবেন সবাইকে যেন জ্যান্ত ধরা যায়। গুলি করবেন কিন্তু মেরে ফেলবেন না। মুকুন্দবাবু এগিয়ে গিয়ে ওদের কিছু বলতে যাবে, তার আগেই ঝট করে সবাই বেরিয়ে এলো। আমিও বেরোলাম। এরপর গুলি চলল। শ্যামলালের হাত এবং রামলালের পা লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হলো। গুলি চলতেই সবাই কেমন যেন ছত্রভঙ্গ হয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু গুলি লাগা সত্ত্বেও রামলাল ছুরিটা তুলে নিয়ে এগিয়ে গেল নারায়ণবাবুর দিকে। চিৎকার করে বলল, মরে যদি যাই তার আগে ওই ব্যাটাকে মারবই। কথাটা বলে রামলাল ছুরি তুলে নারায়ণকে লক্ষ্য করে মারতে যাবে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর ঠিক তখনই আর একবার পিস্তল গর্জে উঠতেই রামলালের চিৎকার শোনা গেল। শ্যামলালের হাতে গুলি লেগেছিল, তার হাত থেকে ছুরি পড়ে গেছিল। সে পেছন থেকে ছুটে এসে ইন্সপেক্টরের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে। এই সুযোগে মুকুন্দবাবু জঙ্গলের মধ্যে দৌড়তে গেলেন। ব্যোমকেশের কথা মতো 2 জন কনস্টেবল ছুটে গেল সেই দিকে। নারায়ণবাবু ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। আমার হাতে রিভলভার। শ্যামলাল আর রামলাল ছাড়া বাকি 3 জনের মধ্যে একজনের পিছু নিলাম আমি। তারপরেই মনে পড়ল ব্যোমকেশের কথা। ওরা কিন্তু সবাই মস্ত বড় ক্রিমিনাল, ওদের কাউকে ক্ষমা করা যাবে না। তারপরেই প্রথমে সামনের লোকটার পা বরাবর গুলি করলাম। প্রথম গুলিটা লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটা লাগলো। তখন আর একজন প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। তার হাতের লম্বা ছুরিটা নিয়ে এসে ঝাঁপিয়ে পড়েছে আমার দিকে। আর একটু হলেই তার ছুরিটা আমার গলা বরাবর এসে পড়বে। এমন সময় সে একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে ছিটকে গেল একপাশে। দেখি ব্যোমকেশ তার পেট বরাবর প্রচণ্ড জোরে লাথি মেরেছে। তারপরেই সে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ব্যোমকেশের উপর। চলতে লাগলো তাদের লড়াই। অন্য একজন এলো আমার দিকে, বন্দুকের বাঁট দিয়ে তার মাথার কাছে মারতেই সে ছিটকে পড়ল। ছুরিটা আমার কাঁধটা ছুঁয়ে গেল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। এক মুহূর্তের মধ্যে গোটা জায়গাটা রক্তে ভরে উঠল। বেশিক্ষণ নয়, মাত্র মিনিট 10। তার মধ্যে সব কিছু শান্ত হয়ে গেল। রামলাল মারা গেছে। রামলালের গুলিটা সোজা গিয়ে লেগেছে গলার কাছে। শ্যামলালের হাতে গুলি লাগা অবস্থাতেই তাকে ধরা হলো এবং বাকি 2 জন মৃত। মুকুন্দবাবুকে ধরে আনলেন পুলিশ ইন্সপেক্টর নিজে। মুকুন্দবাবু বললেন, এ কি,
আমায় কেন ধরেছেন? আমি তো নারায়ণকে ওরা ধরে এনেছে শুনে ওকে বাঁচাবার জন্য এখানে এসেছিলাম। ওসব কথা থানায় গিয়ে বলবেন। এখন চলুন। অফিসার, আপনি হয়তো জানেন না যে আমি কে। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হু অ্যাম আই। আমার গায়ে হাত দেওয়ার ফল আপনাকে ভুগতেই হবে। ভুগতে যে একটু আপনাকেও হবে মুকুন্দবাবু। শ্যামলাল এবং রামলালের সঙ্গে হাত মিলিয়ে যে আপনি সমস্ত কিছু প্ল্যান করেছিলেন সে কথা তো আমরা ঠিক খুঁজে বার করব। শ্যামলাল সে কথা স্বীকার না করলেও নারায়ণবাবুর জবানবন্দি থেকে জানা যাবে যেদিন রাতে গোবিন্দবাবুর মৃত্যু হয়েছে সেদিন রাতে আপনি ইচ্ছে করে আপনার বাড়িতে নারায়ণবাবুকে ধরে রেখেছিলেন। হোয়াট ননসেন্স! তাতেই প্রমাণ হয় না যে ওদের সঙ্গে আমার হাত রয়েছে? তাতে প্রমাণ হয় না, কিন্তু আপনার বাড়ির কাজের লোক হরিহরের সাক্ষী অনুযায়ী শ্যামলাল এবং রামলালের সঙ্গে আপনাকে বেশ কয়েকবার দেখা গেছে। আপনি হয়তো ভুলে গেছেন হরিহর নবাবপুরের লোক। এই হরিহর আপনার বিরুদ্ধে অনেক কথা আমাদের বলেছে। যদি একটু কষ্ট করতে হয়েছে, হরিহরকে সামান্য মিথ্যে কথা বলে ভয় দেখাতে হয়েছে। মুকুন্দবাবু যেভাবে ব্যোমকেশের দিকে তাকালেন, তার চোখে যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো তাহলে সে আজ ব্যোমকেশকে ধ্বংস করে দিত, কিন্তু সেটা হলো না। পুলিশ ইন্সপেক্টর সবাইকে নিয়ে কনস্টেবলদের সাহায্যে গরুর গাড়িতে চেপে সেই রাতেই রওনা দিল থানার উদ্দেশ্যে। শুধু আমি, ব্যোমকেশ আর নারায়ণবাবু ফিরে গেলাম তার বাড়িতে। সেখানে তখন দয়াময়ী দেবীর অবস্থা সামান্য ভালো হয়েছে। জগন্নাথ, দারোয়ান সবাই মিলে একতলার ঘরে কোনো রকমে আশ্রয় নিলাম। নারায়ণবাবু বললেন, ওটা ব্যাপারটা যে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না ব্যোমকেশ বাবু। এই শ্যামলাল রামলালের সঙ্গে মুকুন্দর সম্পর্ক কি? এই ঘটনা জানতে গেলে ইতিহাসের প্রথম দিকে আমাদের একটু যেতে হবে। আপনার বাবা আমাদের যে ইতিহাসের কথা বলেছিল তা ঠিক হলেও তার পরের অংশে সামান্য গরমিল ছিল, কিংবা সে কথাটা তার জানা ছিল না। যেটাতে জগৎ রায় বেশ কিছু জিনিসপত্র নিয়ে নবাবের মহল থেকে চলে আসে, সেটাতে তার সঙ্গে ছিল পেশোয়ার বক্সি এবং মাধবলাল। পেশোয়ার বক্সি নিজের ভাগের সম্পত্তি বুঝে নিয়ে পাকিস্তানে চলে গেল। মাধবলালের সঙ্গে জগৎ রায়ের সামান্য বিরোধ বাদে বেশিরভাগ জিনিসপত্র নিয়ে, এবং তার মধ্যে ছিল ওই আংটিটা। ওই আংটি আসলে মাধবলাল আনলেও ওই আংটি নিয়েছিলেন জগৎ রায়। তখনকার মতো মাধবলাল পশ্চিম দিকে চলে গেলেও আপনাদের পরিবার যেমন বাড়তে থাকে তেমন বাড়তে থাকে মাধবলালের পরিবার, এবং মাধবলালের পরিবার পশ্চিমে গিয়ে ডাকাতের দলের সঙ্গে গিয়ে মেশে। বাবার ছোটবেলায় বাড়িতে ডাকাত পড়েছিল, সেই ডাকাতির সঙ্গে কি ওই মাধবলালের বংশের সম্পর্ক আছে? যদিও আমার অনুমান, তবু আমার অনুমান মিথ্যে হতে পারে না। তারপর সেই বংশ থেকে আসে রামলাল এবং শ্যামলাল। তারা এই পরিবারের সম্পত্তির কথা জানতে পারে। ডাকাতের দল হওয়ায় তাদের সম্পত্তি জমিজমা সব শেষ হয়ে গেছে। তারা এখানে এসে পড়ে আস্তানা করে। দু একবার তারা হয়তো গোবিন্দ রায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু গোবিন্দ রায় তাদের তাড়িয়ে দেন। এরপরে তারা পরিকল্পনা করে চুরির চেষ্টায় বাড়িতে ঢুকলেও তাতে কোনো লাভ হয় না, কারণ ওই সমস্ত জিনিসপত্র গোবিন্দ রায় লুকিয়ে রেখেছিলেন গোপন জায়গায়। গোবিন্দ রায় এমনি এমনি জিনিসগুলো নকল তৈরি করাননি, ওদের হাত থেকে বাঁচবার জন্যই করিয়েছিলেন। কিন্তু তারপরে আর্থিক সমস্যায় পড়ে তিনি জিনিসপত্রগুলো বিক্রি করার কথা ভাবলেন। তার মাথায় একটা পরিকল্পনা আসে। মনমোহনবাবুর সঙ্গে মিলে তিনি আসল জিনিসগুলোর একটা নকল অর্থাৎ রেপ্লিকা তৈরি করান প্রত্যেকটার। এরপর সেই রেপ্লিকাগুলোকে আসল বলে তিনি বিক্রি করতে শুরু করেন। এদিকে কয়েক মাস আগে রায়বাড়িতে দুজন এসেছিল। তারা ছিল ছদ্মবেশী শ্যামলাল এবং রামলাল। তারা ওই আংটি কিনতে চায়নি, তারা চাপ দিয়ে ওই আংটি বার করতে চেয়েছিল গোবিন্দ রায়ের কাছ থেকে। কিন্তু গোবিন্দ রায় সমস্ত ব্যাপার বাইরে বেরিয়ে আসবে ভেবে চুপ করে যান। ওদেরকে এই আংটি বিক্রি করবেন না এমন কথা বলে ওদের তাড়িয়ে দেন। এইবার সমস্যা দাঁড়ায় অন্য জায়গায়। রামলাল আর শ্যামলাল বুঝতে পারে এইভাবে কিচ্ছু হবে না, তাই তারা খোঁজ করতে শুরু করে। তাদের লোকেরা নজর রাখে এই বাড়ির উপর, এবং যেই এই বাড়িতে আসছে কিছু কিছু অ্যান্টিক জিনিস কিনছে, ওরা তাদের উপর আক্রমণ করে তাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে নিত। প্রথমে হয়তো ওরা বুঝতে পারেনি এগুলো নকল, কারণ গোবিন্দবাবু সমস্ত কিছুই যে ভোগ করার জন্য তৈরি করিয়েছিলেন তেমন কিন্তু নয়। কিন্তু এই সমস্যা হয় ওই আংটিটার সময়। আংটির পাথর থেকে শুরু করে সোনার অংশ সবকিছুই ছিল নকল। এই আংটি তৈরি করার পরে গোবিন্দ রায় বুঝতে পারেন ওরা আক্রমণ করতে পারে, তাই প্রদ্যুৎবাবুকে ওই নকল আংটিটা বিক্রি করেন। আর ঠিক তার আগে আগেই কোনো একটা খুনের দায় রামলাল এবং শ্যামলাল জেলে চলে যায়। গোবিন্দ রায় ভেবেছিলেন ঝামেলা মিটল, কিন্তু 6 মাসের মধ্যে কোনোভাবে ওরা জেল থেকে বেরিয়ে যায়। আমি খোঁজ নিয়ে দেখেছি, জেলে ওদের ভালো ব্যবহার এবং যে খুনটা ওরা করেছিল সেই খুনের কোনো প্রত্যক্ষদর্শী না থাকায়
শুধুমাত্র হুমকির অপরাধে ওদের শাস্তি হয়েছিল, তাই সেই শাস্তি বেশি দূর পর্যন্ত গড়ায় না। কিন্তু আমার মাথায় একটা ব্যাপার কিছুতেই ঢুকছিল না, ওদের সাহায্য বাইরে থেকে করেছিল কে? পরেই মুকুন্দ বিশ্বাসের নামটা মনে আসে। মুকুন্দ বিশ্বাস বাইরে থেকে ওদের সাহায্য করে বারবার। এখানে ওরা ফিরে আসার পর মুকুন্দ বিশ্বাসের সঙ্গে দেখা করতেই মুকুন্দ বিশ্বাস জানিয়ে দেয় ওই আংটি বিক্রি হয়ে গেছে। মুকুন্দ বিশ্বাস নিজেও জানতো না যে আংটিটা যে নকল, কারণ তার আগে তো আংটিটা আমি দেখিনি। তারপরেই তদন্ত করতে গিয়ে জানা যায় আংটি ফেরত দেওয়ার পরেও মাধব খুন হয়েছে এবং মাধবের বাবাকে কেউ অপহরণ করার চেষ্টা করেছে। মাধবের বাবা কোনো রকমে পালিয়ে এসে লুকিয়ে থাকে। তারপর তাকে পুলিশি পাহারায় রেখে আমরা এখানে আসি। এখানে এসে বুঝতে পারি ঘটনাটা বড্ড জটিল। মুকুন্দ ওদের সাথে জড়িত আছে, সেই কথাটা আপনি সত্যি সত্যি জানলেন কি করে? কয়েকদিন আগে দুপুরের দিকে একবার আমি বেরিয়েছিলাম। মহাদেব আমায় ব্যাপারে অনেক সাহায্য করেছে। মহাদেব আমায় হরিহরের কথা বলেছিল। হরিহর আগে থাকতো নবাবগড়ে, পরে চলে যায়। এখন হরিহরের সঙ্গে গোবিন্দ রায়ের সরাসরি সম্পর্ক না থাকলেও এই বাড়ির সঙ্গে তার পরিবারের সম্পর্ক জড়িয়ে আছে। তাই হরিহরের সঙ্গে কথা বলতেই শ্যামলাল এবং রামলাল যে মাঝে মাঝে রাতের অন্ধকারে ওই বাড়িতে যায় সে কথা সে আমাদের জানিয়ে দেয়। তখনই বুঝতে পারি ব্যাপারটা, কিন্তু মুকুন্দবাবু যে নারায়ণবাবুকে হত্যা করার পরিকল্পনা করবে সে কথা বুঝতে পারিনি। আমরা অনেকবার বলার পরেও আমাদেরকে ছাড়তে চাইনি কখনোই। ভেবেছিলাম আমাদের ছাড়তে চাইছেন না, বোধহয় অনেক রাত করে এতটা পথ ফিরবো তার জন্য। কিন্তু এখন বুঝতে পারছি সেটা তো আসলে এই বাড়িতে আক্রমণ হবে সেই জন্য। কিন্তু সেই রাতে যদি আমাদের ছেড়ে দিয়ে আক্রমণ করতো তাহলেই তো একসাথে আমাদের মানে আমার বাবাকে এবং আমাকেও মারতে পারতো। ওদের কাজটা সুবিধার হয়ে যেত। রামলাল কাউকে মারতে চাইনি। আমি কলকাতার রাস্তায় ল্যাম্পপোস্টের আলোর নিচে যাকে দেখতে পেয়েছিলাম সে আসলে ছিল রামলাল। সে সমস্ত ব্যাপারটা অতি সাবধানে সহজে পরিষ্কার করতে চাইছিল যাতে আসল আংটি ওদের হাতে চলে আসে। শ্যামলাল ছিল মার্ডারার। আসলে যে খুনের কারণে জেল হয়েছিল সেই খুনটা করেছিল শ্যামলাল নিজে। মাধবের বাবার সঙ্গে কথা বলে শ্যামলালের সামান্য বর্ণনা আমি পেয়েছিলাম। শ্যামলালই গিয়েছিল মাধবের বাড়িতে। এইবার সমস্যা হলো শ্যামলাল এবং রামলাল ওই আংটির পেছনে রয়েছে, মুকুন্দদের সাহায্য করছে। কিন্তু এই আংটি যে কোথায় আছে সেটা কি করে খুঁজে বের করবে? এইটা হলো ভয়। মুকুন্দ তাই পরিকল্পনা করে গোবিন্দবাবুকে খুন করায় যাতে ভয়ে ভয়ে নারায়ণ সমস্ত কিছু খুঁজে বার করে এখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার কথা ভাবে কিংবা মুকুন্দবাবুকে সবকিছু বলে। মনে করে বলুন তো, ও একবারও আপনার কাছে ওসব ব্যাপারে জানতে চায়নি? সরাসরি জানতে চাইনি, তবে বলেছিল আমাদের বাড়িতে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দেখতে চায়, একবার জহুরি দিয়ে পরীক্ষা করে নিতে সেগুলো আসল না নকল। মাঝে মাঝে মনে হয় অনেক পুরানো জিনিস তো মাঝে মাঝে নকল বেরোয়, কিন্তু আমি সেসব বিষয়ে খুব একটা গুরুত্ব দিইনি। কাজগুলো হয়তো আরো সহজে আস্তে আস্তেই হতো, কিন্তু আমি এখানে এসে পড়ায় ওদের সমস্যা হয়ে যায়। তাই ওরা তাড়াহুড়ো করতে শুরু করে। সেদিন যে আমি মুকুন্দবাবুর ব্যাপারে কিছু খবর জোগাড় করতে পেরেছি সেটা ওদের কাছে খবর চলে গিয়েছিল, আর তারপরেই হরিহর নিরুদ্দেশ হয়ে যায়। আমি নিশ্চিত হরিহরকে ওরাই কিছু করেছে, আর তাই রাতের সুযোগ নিয়ে তাড়াতাড়ি করে ওরা নারায়ণবাবুকে আটক করে। যদি নারায়ণবাবুকে খুন করে বাড়িতে ঢুকে জিনিসপত্র লুট করা যেতে পারে আর কি। কিন্তু সমস্যা হয়ে যায় একজন মাত্র ব্যক্তি, আর সেটা হলাম গিয়ে আমি। কিন্তু সন্ধে পর্যন্ত তো তুমি তেমন কিছুই জানতে না। তুমি তো নিজেই বলেছিলে ও জঙ্গলে মুকুন্দবাবুর সঙ্গে একবার কথা বলা দরকার। তুমি কি বুঝতে পেরেছিলে এত তাড়াতাড়ি এমন একটা কাজ করে বসবে সে? বুঝতে পেরেছিলাম, কারণ মহাদেবকে নিয়ে আমি একটা গল্প ছড়িয়ে দিয়েছিলাম নবাবগড় এবং শিবগড়ের সাধারণ মানুষদের জন্য। ওরা সকলেই জেনে গিয়েছিল কলকাতা থেকে একজন লোক আসবে গোবিন্দবাবুর বাড়িতে, যিনি নারায়ণবাবুর কাছ থেকে সমস্ত পুরনো জিনিসপত্র একেবারে কিনে নিয়ে যাবে এবং তার কাছে সমস্ত কিছু বিক্রি করার পরে নারায়ণবাবু এই বাড়ি ছেড়ে এবং এই নবাবগড় ছেড়ে অন্যত্র চলে যাবে। এটা ছিল একটা ফাঁদ, আর সেই ফাঁদে ওরা পা দিয়েছিল। এবার কি হবে? ওরা যদি আবার জেল থেকে ছাড়া পেয়ে যায়? জেল থেকে ওরা ছাড়া আর পাবে না। এতদিন নারায়ণবাবুকে হত্যার চেষ্টা, গোবিন্দবাবুকে খুন, হরিহরকে নিরুদ্দেশ করা, তাছাড়া দুজন পুলিশ কনস্টেবলকে খুন করেছে, এমনকি কলকাতায় মাধবকে খুন করেছে এবং মাধবের বাবাকে অপহরণ করার চেষ্টা করেছে। অনেকগুলো চার্জ রয়েছে ওদের উপরে।
এত সহজে ওরা বেরোতে পারবে বলে মনে হয় না। একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না ব্যোমকেশ বাবু, বাবা যদি নকল জিনিসগুলো ঠাকুরের বেদির নিচে রাখে, তাহলে আসল জিনিসগুলো কোথায়? আমার সঙ্গে আসুন, আপনাদের ঠাকুর ঘরটা একবার দেখা দরকার। আজ সকাল থেকে যা হয়ে চলেছিল তাতে আমার মাথা ঘুরে গেছিল, কিন্তু এখন সবকিছু শেষ হয়েছে। গোটা শরীর যেন ভেঙে পড়েছিল ক্লান্তিতে, বিশ্রাম প্রয়োজন। তবুও আমরা গিয়ে পৌঁছলাম ঠাকুর ঘরে। নারায়ণ মন্দির যেখানে, সেখানে দেখা গেল একটা বাক্স। এই বাক্সর মধ্যে পুরনো অনেক জিনিসপত্র, অ্যান্টিক থেকে শুরু করে সোনার চুড়ি এবং গলার হার ছাড়াও বেশ কিছু মূর্তি পর্যন্ত রয়েছে। ব্যোমকেশ এগুলো হাতে তুলে নিয়ে দেখতে দেখতে বলল, এগুলো নকল, নকল জিনিসগুলো ওপরে রাখা হয়েছে। এই গর্ভগৃহের মধ্যে আর কি আছে, একবার টর্চের আলো ফেলুন তো দেখি। টর্চের আলো ফেলতেই দেখা গেল গর্ভগৃহ ফাঁকা, চারপাশে কোথাও কিছু নেই। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো। সেদিকে ভালো করে দেখতে দেখতে কি যেন ভাবতে লাগলো। হঠাৎ দয়াময়ী দেবী বললেন, কোথায় বাড়িটা মেরামতের প্রয়োজন সেসব দিকে বাবা কোনো কিছুই করেননি, অথচ 6 মাস আগে ওই গর্ভগৃহ মেরামত করিয়েছিলেন এবং ওর ভিতরে কি সমস্ত কাজও করিয়েছিলেন। এই কথায় ব্যোমকেশের মুখে একটা হাসি ফুটে উঠল। দারোয়ানকে বলে একটা শাবল জোগাড় করে সেই শাবল নিয়ে নামলো ছোট্ট গর্ভগৃহের নিচের দিকে। তারপর শাবল ঠুকতে লাগলো দেওয়ালের কাছে। ঠুকতে ঠুকতে শব্দ শুনতে লাগলো যেন। তারপর এক জায়গায় একটা সামান্য ফাঁপা শব্দ হতেই সেখানে শাবল চালাতে লাগলো। একটু পরে দারোয়ান নিজেও নিচে নেমে শাবল চালানো শুরু করলো। একটা গর্ত তৈরি হলো। গর্তের ভিতরে দেখা গেল আর একটা বাক্স। সেই বাক্সটা বার করে এনে খুলতেই টর্চের আলো বাক্সের ভিতরে পড়তে তার থেকে যেন দুটি ঠিকরে বেরিয়ে চারপাশটা ঝলমল করে উঠল। এগুলো যে আসল জিনিস তা বলে দিতে হয় না। সোনা, রূপো, এমনকি বেশ কিছু মূল্যবান পাথরের তৈরি জিনিসপত্র রয়েছে। ব্যোমকেশ তার মধ্যে থেকে একটা বাক্স তুলে নিল। তারপর সেটা হাতে তুলে নিয়ে বলল, এই হলো সেই বাক্স, আর এই বাক্সের মধ্যেই রয়েছে সেই নবাব সিরাজউদ্দৌলার নীল পাথরের আংটি, যার জন্য কলকাতা শহরে প্রদ্যুৎবাবুর রাতের ঘুম পর্যন্ত উড়িয়ে দিয়েছিল, যার জন্য জগৎ রায় এবং মাধবলালের মধ্যে শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতা 200 বছর ধরে বংশ পরম্পরায় চলে, তার জন্য নবাবগড়ে এতগুলো মানুষ মারা গেছে, এবং যার জন্য রামলালের মৃত্যু এবং শ্যামলালের গ্রেপ্তারি পর্যন্ত হয়েছে। আমরা যেন অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। জিনিসটা দেখার জন্য আস্তে আস্তে বাক্সের মুখটা খুলতেই দেখা মিলল একটা নীল পাথরের আংটির। দেখা গেল তার উজ্জ্বলতা এই টর্চের আলোতে বেশ ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমাদের বাড়িতে টেবিলের উপর দেখা সেই আংটিটার কথা। সেই আংটির সঙ্গে এই আংটির মিল রয়েছে, কিন্তু দিনের আলোতেও সেই আংটির উজ্জ্বলতা আর এই রাতের টর্চের আলোতে এই উজ্জ্বলতার চেয়ে বেশি হতে পারে না। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছি। ব্যোমকেশ বলল, এই আংটি সত্যি সত্যি একসময় নবাব সিরাজউদ্দৌলার হাতে স্থান পেয়েছিল। তিনি এই আংটি ব্যবহার করতেন নিজের ডান হাতের অনামিকায়। আপনাদের সম্পত্তি আপনাদের কাছেই থাকুক, এবার যা ব্যবস্থা করার আপনারা করবেন। অনেক রাত হলো, আজকের দিনটা এই বাড়িতে আশ্রয় দিন, কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। ওর চোখে জল এসেছিল। নারায়ণবাবু এগিয়ে এসে ব্যোমকেশের দুটো হাত জড়িয়ে ধরে ধরা গলায় বলল, কি যে বললেন ব্যোমকেশ বাবু, আপনি না থাকলে যে আমাদের গোটা পরিবার যে কি হতো। আপনার জন্য আমরা সবাই রক্ষা পেয়েছি। এই আংটি, সোনাদানা কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা যে প্রাণে বেঁচে গেছি এটাই সব থেকে বড়। ওগুলো ওখানেই থাকবে, ওই গর্ভগৃহের মাঝে যেখানে বাবা রেখে গিয়েছিলেন সেইখানেই। আর পুরনো জিনিসপত্রগুলো বের করে এনে আমাদের বাবার ঘরে সাজিয়ে রাখতে হবে। প্রয়োজনে বিক্রি করব, তবে এবার আর নকল বলে না, আসল জিনিসপত্রের রেপ্লিকা বলে বিক্রি করব। সেই দিনের মতো ওই বাড়িতে বিশ্রাম করে পরদিন সকালে আমরা নারায়ণবাবুর ঠিক করে দেওয়া গাড়িতে প্রথমে গেছিলাম থানায়। শুনলাম সেখান থেকে অপরাধীদের মধ্যে 2-1জনকে হাসপাতালে এবং বাকিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ বড় থানায়। সেখানেই তারা থাকবে যতদিন না কেসটা সেখান থেকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হবে।
আপনি শুধু রায়বাড়ির নয় ব্যোমকেশবাবু, গোটা নবাবগড়ের যে কি বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। আপনারা কি আজই চলে যাবেন? বেরোতে হবে ইন্সপেক্টর, আর থাকা যাবে না। অনেক দিন হলো কলকাতা ছেড়ে এখানে আছি, আর এখানে ভালো লাগছে না। আজকে আমরা বেরিয়ে পড়ব। মহাদেবকে একটা খবর দিন। কথাটা বলে আমরা বেরিয়ে এসেছি। দেখি বেশ কিছু লোকজন জড়ো হয়েছে থানার সামনে। আমরা তো অবাক হয়ে গেলাম। আমাদের সাথে ইন্সপেক্টরও বেরিয়েছিল। চিন্তা করবেন না, ওরা নবাবগড় আর শিবগড়ের মানুষ। যেই খবর পেয়েছে রামলাল ও শ্যামলাল ধরা পড়েছে, আর মুকুন্দবাবু এতদিন ধরে ভালো মানুষের আড়ালে সব কিছু করছিলেন, ওরা তাই আপনাকে দেখতে চলে এসেছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যোমকেশের দিকে। সে এবার হাসি মুখে সবার উদ্দেশ্যে নমস্কার করল। আমিও নমস্কার করলাম। মহাদেব তখনই গাড়ি নিয়ে এসে পড়েছে। মহাদেব বলল, তৈরি হয়ে নিন বাবুরা, আপনাদের স্টেশন পর্যন্ত দিয়ে আসি। তবে হ্যাঁ, এইবার কিন্তু ভাড়া নেব না। আমাদের নবাবগড়ে শান্তি ফিরিয়ে আনার জন্য এভাবেই মহাদেবের তরফ থেকে আপনাদের দেওয়া একটি ছোট্ট উপহার, বুঝলেন তো? আমিও হাসলাম। ব্যোমকেশকে চিন্তামুক্ত হয়ে খোলা মনে হাসতে দেখলাম। অনেকদিন পর কলকাতায় যাওয়া হবে। সেখানে মাধবের বাবাকে পুলিশের হেফাজত থেকে ছাড়াতে হবে। তাছাড়া প্রদ্যুৎবাবুর কাছেও একবার যাওয়া দরকার। আসল সত্যিটা তাকে বলা দরকার। জানি না তারপরে কি হবে, তবে ব্যোমকেশ যা ঠিক করবে তাই হবে। সেদিন আমরা ফিরে এলাম কলকাতায়।